আচ্ছা, তো আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলাপ করতেছি। আমাদের এই চ্যাপ্টারটার নাম হলো কি স্যার? অংশীদারি কারবারের হিসাব। তো এখানে আমরা যারা আছে অলরেডি সবাই জানি যে অংশীদারি কারবার হলো এমন একটা কারবার যেই কারবারের বা যেই ফার্মের বা যে ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদারের সংখ্যা সর্বনিম্ন কয়জন? 2 জন, এবং সর্বোচ্চ কতজন? 20 জন, রাইট? এবং যেই ব্যবসায়ের মনে করো চুক্তিপত্রটাই হলো মেইন ভিত্তি। সাধারণত অংশীদারি কারবারের রেজিস্ট্রেশনের দরকার নেই, বাট যদি তুমি চাও রেজিস্ট্রি করতে পারো। সেক্ষেত্রে 1932 সালের চুক্তিপত্র মানে অংশীদারি কারবারের আইন অনুযায়ী তোমাকে কি করতে হবে? রেজিস্ট্রেশন নিতে হবে, এই আর কি। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে অংশীদারি কারবারে মালিকের সংখ্যা কয়জন থাকে? একাধিক, একজনের বেশি থাকে। 2 জন হইতে পারে, 3 জন হইতে পারে, 5 জন হইতে পারে, সর্বোচ্চ কয়জন হইতে পারে? 20 জন। তো ধরো এখানে আমরা যারা আছি আমরা সবাই মিলে এই প্রত্যয়টাকে স্ট্যাবলিশ করলাম। ওকে, তাহলে প্রত্যয় হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান যার মালিক হচ্ছে আমরা এখানে যারা আছি। ধরো আমরা এরা, ধরো আমরা এখানে 10 জন আছি, আমরা 10 জন হলাম প্রত্যয়ের ওনার। এখন তোমরা সবাই মিলে ধরো আমাকে বস বানায় দিছো, মানে আমি তোমাদের মুরব্বি, সো আমাকে ধরো মানে মানে এমডি বানাইলা বা চেয়ারম্যান বানাইলা, এরকম কিছু সামথিং। ওকে, আচ্ছা এখন বলো তো প্রত্যয়ের যত প্রফিট হবে সব প্রফিট আমি একা ভোগ করবো? অবভিয়াসলি না। তোমরা তো এসে আমার গলা চাইপা ধরবা নাকি? আর মানে সবাই তো ধরবা, আর মনে করো যে রাদিয়া পারলে আমারে পুরা, তুমিও সাথে। ওকে, বিষয়টা এরকম হবে না? ওকে ফাইন, তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে অংশীদারি ব্যবসার যত লাভ বা যত ক্ষতি, এই লাভ হইলে আমাদের অংশীদারদের মধ্যে চুক্তিপত্র অনুযায়ী কি করতে হবে? বন্টন করে দিতে হবে, রাইট? আবার যদি ক্ষতি হয় সেই ক্ষতিটাও কি করতে হবে? বন্টন করে দিতে হবে। তাহলে যে অংশীদারি ব্যবসায়ের যেই নেট মুনাফা বা যে নেট ক্ষতি বা যে লাভ বা যে লোকসান, এই লাভ লোকসান অংশীদারদের মধ্যে চুক্তিপত্র অনুযায়ী বন্টন করে দেওয়ার জন্য আমরা যে হিসাব করি, ওই হিসাবটাকে কি বলা হয়? অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব। ওকে স্যার, তাহলে এই অংশীদারি হিসাবের বা অংশীদারি কারবারের হিসাব এই অধ্যায়ের মূল যেই করণীয়টা, সেই করণীয়টা কি? অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব। এছাড়া আমরা আর কি করব? দেখো, আমরা হিসাব করি একটা নির্দিষ্ট হিসাবকালের জন্য। হিসাবকাল ধরো আমরা 2025 সালের জন্য হিসাব করতেছি। তো 2025 সালের স্টার্টিং ডে জানুয়ারির 1 তারিখ, তাই না? হ্যাপি নিউ ইয়ার। তো এই দিন প্রত্যেক অংশীদারের যে মূলধন ছিল, এই মূলধনটাকে আমরা কি বলবো? প্রারম্ভিক মূলধন। এবং এই 25 সাল শেষ হয়েছে কবে? 31st নাইটে, নাকি ডিসেম্বরের 31 তারিখ। এই 31 তারিখ অংশীদারদের যে মূলধন, সেটাকে আমরা কি বলবো? সমাপনী মূলধন। কি বলবো স্যার? তাহলে অংশীদারি ব্যবসায়ের হিসাবটা আমরা কি করতেছি? একটা নির্দিষ্ট মেয়াদকালের জন্য আমরা হিসাব করতেছি। এই মেয়াদকালের শুরুতে অংশীদারদের প্রারম্ভিক মূলধন কত ছিল এবং এই হিসাবকালের শেষে অংশীদারদের সমাপনী মূলধন কত, এই তথ্যগুলো, এই প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন এবং মূলধনের চেঞ্জিংগুলোকে, কেন মূলধন বাড়লো, কেন মূলধন কমলো, এই চেঞ্জিংগুলোকে তুমি প্রেজেন্ট করার জন্য যে বিবরণী প্রস্তুত করবা, ওই বিবরণীটার নাম কি হবে বলো তো স্যার? অংশীদারদের মূলধন হিসাব। ওকে, আচ্ছা, তো আমরা অনেক সময় কি করি জানো? আমরা অনেক সময় এই মূলধন হিসাবটাকে 2 ভাগ করে ফেলি। কয় ভাগ? 2 ভাগ। যেমন আমরা জানি যে অংশীদারদের মূলধন হিসাব যখন আমরা করি, অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে আমরা কোন কোন দফাগুলোকে অন্তর্ভুক্ত করি? 1, আমরা প্রারম্ভিক মূলধনকে অন্তর্ভুক্ত করি। 2, আমরা অতিরিক্ত মূলধনকে অন্তর্ভুক্ত করি। 3, আমরা নগদ উত্তোলনগুলোকে অন্তর্ভুক্ত করি। 4, আবন্টনের ডেবিটে আমরা যাদেরকে বসিয়েছি তাদেরকে ধরে এনে মূলধনের ক্রেডিটে বসাই। 5, আবন্টনের ক্রেডিটে যাদের বসিয়েছি তাদের ধরে এনে মূলধনের ডেবিটে বসাই। এই 5টা স্টেপ মেনটেন করে আমরা কি করি বলতো? অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করি। এই যে 5টা স্টেপ মেনটেন করে তুমি অংশীদারদের মূলধন হিসাব করতেছো, এটাকে বলা হয় পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব। কি স্যার? পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব। বাট কিছু কিছু ফার্ম আছে, কিছু কিছু অংশীদারি ব্যবসা আছে যারা পরিবর্তনশীল পদ্ধতিটাকে ফলো করে না। তারা কি করে জানো? তারা স্থির মূলধন পদ্ধতিটাকে ফলো করে। ওকে, তো যদি আমাদের ফার্ম এমন হয় যে আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিটাকে ফলো করি না, আমরা ফলো করি কাকে? স্থির মূলধন পদ্ধতিকে। কাকে? স্থির মূলধন পদ্ধতিতে। তো তুমি যখন স্থির মূলধন পদ্ধতি ফলো করবা, তখন তুমি এই অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার সময় 5টা স্টেপকে ইনক্লুড করতে পারবা না। ওকে, ওই যে আমরা বললাম মূলধন হিসাবের কয়টা স্টেপ? 5টা।
এটা কার জন্য? পরিবর্তনশীল পদ্ধতির জন্য। কার জন্য? কিন্তু যখন তুমি স্থির পদ্ধতিতে মূলধন হিসাব করবা তখন তুমি মূলধন হিসেবে কয়টা স্টেপ ইনক্লুড করবা? দুইটা। কয়টা ধাপ? দুইটা। প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, জাস্ট এই দুইটা আইটেমকে তুমি মূলধন হিসেবে অন্তর্ভুক্ত করবা। আর বাকি রইল কয়টা? তিনটা। কি কি জানো? নগদ উত্তোলন, আবন্টনের ডেবিট দফা, আবন্টনের ক্রেডিট দফা। এই আইটেমগুলোকে তুমি ধরে কোথায় বসাবা? চলতি হিসাবে। কোথায়? চলতি হিসাবে। বুঝাইতে পারছে? তাহলে দেখো স্যার, এই যে আমরা মূলধন হিসাব প্রস্তুত করি, এই মূলধন হিসাব আমরা কয়টা পদ্ধতিতে প্রস্তুত করতে পারি? দুইটা পদ্ধতিতে। একটা হলো কি স্যার? পরিবর্তনশীল। একটা কি স্যার? পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব। পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব। ওকে, অ্যান্ড সেকেন্ড ওয়ান, স্থির পদ্ধতিতে মূলধন হিসাব। স্থির পদ্ধতিতে মূলধন হিসাব। তো তুমি যদি চাও এই মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতিতেও প্রস্তুত করতে পারো অথবা স্থির পদ্ধতিতেও প্রস্তুত করতে পারো। এখন ধরো কোয়েশ্চেনে তোমাকে বললো অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো, এখানে কিন্তু মেনশন করে নাই যে তুমি পরিবর্তনশীল পদ্ধতিতে করো, অথবা মেনশন করে নাই তুমি স্থির পদ্ধতিতে করো, কোনো কিছু মেনশন করে নাই। সো তোমাকে কি করতে হবে জানো? তোমাকে পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব করতে হবে। ওকে, আচ্ছা ধরো কোয়েশ্চেনে তোমাকে বললো মূলধন হিসাব প্রস্তুত করো কতে, গতে গিয়ে বা খতে গিয়ে বললো চলতি হিসাব প্রস্তুত করো। কি করো? তাহলে কোয়েশ্চেনে যদি চলতি হিসাব প্রস্তুত করার কথা বলে মাস্ট বি, সেক্ষেত্রে তোমাকে মূলধন হিসাব প্রস্তুত করতে হবে কোন পদ্ধতিতে? স্থির পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? স্থির পদ্ধতিতে। দেখো একটা দিমন থাপ্পড় শেষ। এই দেখো ক্যাফে বানায় না, দেওয়া যাবে না স্যার। তো যেটা আমি বলতেছিলাম, দেখো তো পরিবর্তনশীল পদ্ধতিতে আমরা যখন মূলধন হিসাব করব তখন কয়টা স্টেপ থাকবে বলো তো? পাঁচটা। কয়টা স্টেপ থাকবে? পাঁচটা স্টেপ থাকবে। আমরা পাঁচটা স্টেপ ইনক্লুড করব মূলধনে। কিন্তু যখন আমরা স্থির পদ্ধতিতে মূলধন হিসাব করব তখন কয়টা স্টেপ থাকবে বলো তো? দুইটা। তাই পাঁচটার মধ্যে দুইটা কোথায় চলে আসবে? স্থির পদ্ধতিতে। বাকি রইল কয়টা? ওই যে বাকি তিনটা, ওই বাকি তিনটা স্টেপ কোথায় চলে যাবে স্যার? এই চলতি হিসেবে। কয়টা স্টেপ? তিনটা। আমরা কি বুঝতে পারলাম? তা আমরা যখন পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব করি কয়টা স্টেপ ইনক্লুড করি? পাঁচটা। এক, প্রারম্ভিক মূলধন। দুই, অতিরিক্ত মূলধন। তিন, নগদ উত্তোলন। চার, আবন্টনের ডেবিট দফা। পাঁচ, আবন্টনের ক্রেডিট দফা। তো এই পাঁচটা স্টেপ ইনক্লুড করলে আমি যে মূলধন হিসাবটা পাবো ওইটা কোন ধরনের মূলধন হিসাব? পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব। এখন আমি যদি পাঁচটার মধ্যে জাস্ট দুইটা, প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধনকে মূলধনে আনি আর কাউকে না আনি, তাহলে এটা কি হয়ে যাবে স্যার? স্থির পদ্ধতিতে মূলধন হিসাব। আর বাকি যে তিনটা রয়ে গেল, নগদ উত্তোলন, আবন্টনের ডেবিট দফা, আবন্টনের ক্রেডিট দফা, এদেরকে যদি আমি আলাদা করে আরেকটা বিবরণীতে আনি, ওই বিবরণীটার নাম হয়ে যাবে কি স্যার? অংশীদারদের চলতি হিসাব। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন তুমি মূলধন হিসাব কখন পরিবর্তনশীল পদ্ধতিতে করবা আর কখন স্থির পদ্ধতিতে করবা? যদি তোমার কোয়েশ্চেনের মধ্যে বলে চলতি হিসাব প্রস্তুত করো, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে মূলধন হিসাব করতে হবে কোন পদ্ধতিতে? স্থির পদ্ধতিতে। আর যদি চলতি হিসাব করতে না বলে সেক্ষেত্রে তুমি তোমার মূলধন হিসাব কোন পদ্ধতিতে করবা? পরিবর্তনশীল পদ্ধতিতে। ওকে স্যার? ওকে স্যার। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে আমরা মানে মূলধন হিসাব কাকে বলে আর চলতি হিসাব কাকে বলে। তাহলে মূলধন হিসাব হলো যে প্রতিষ্ঠানের অংশীদারদের প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, মূলধনের হ্রাস, মূলধনের বৃদ্ধিগুলো দেখানোর জন্য আমরা যে হিসাব প্রস্তুত করি, রাইট? আর মূলধন হিসাবটাই, পরিবর্তনশীল মূলধন হিসাবটাকে আমরা যদি দুই ভাগ করে ফেলি, দুইটা স্টেপ, প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন নিয়ে আমরা যে বিবরণীটা করব ওটা হলো কি স্থির পদ্ধতিতে মূলধন হিসাব। আর বাকি তিনটা, নগদ উত্তোলন, আবন্টনের ডেবিট দফা, আবন্টনের ক্রেডিট দফা, এই তিনটাকে নিয়ে আমরা আলাদা যে বিবরণী করব সেটার নাম কি হবে? অংশীদারদের চলতি হিসাব। ওকে স্যার? আচ্ছা, এরপর আসো, অনেক সময় অংশীদারদের থেকে আমরা ঋণ নিয়ে থাকি। তো অংশীদাররা আমাদেরকে যে ঋণ দেয়, এই ঋণের হিসাবটাকেই বলা হয় কি স্যার? অংশীদারদের ঋণ হিসাব।
ওই মূলধন হিসাবের মতোই ঋণ হিসাবটাও আমরা প্রস্তুত করে থাকি। ওকে, এবার দেখো, মনে করো যে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব করে ফেলছি। তো লাভ লোকসান আবন্টন হিসাব করার পরে গিয়ে দেখলাম যে কিছু জিনিস, ধরো মূলধনের সুদ ধরার কথা বাট আমরা ধরি নাই, ভুলে বাদ পড়ে গেছে, বা উত্তোলনের সুদ ধরার কথা আমরা ধরি নাই, ভুলে বাদ পড়ে গেছে। তাহলে বলো তো আমাদের কি লাভ লোকসান হিসাব বা লাভ লোকসান আবন্টন হিসাবটা ঠিক হয়েছে? হয় নাই। এখন এটাকে ঠিক করার জন্য আমরা আবারও কি করব? আবন্টন হিসাব প্রস্তুত করব, যেটাকে আমরা কি নামে ডাকতে পারি? অংশীদারদের সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব। আবার মূলধন হিসাব করে ফেলছি। এখন ধরো আমি আবন্টনে যদি ভুল করে ফেলি, তাহলে আমার মূলধন হিসাব কি ঠিক আছে, না মূলধনেও ভুল হয়ে গেছে? এখন এই মূলধন হিসাবটাকে ঠিক করার জন্য আমি আবারও যেই হিসাবটা করব, ওইটার নাম কি হবে স্যার বলো তো? অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। তো এই দুইটা খুবই রেয়ার, অনেক কম আসে, খুবই কম আসে। হ্যাঁ, আসে না বললেই চলে। তুমি যদি বিগত 5 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, দেখবে 100টার মধ্যে হয়তো 2-3টা ম্যাথ আসছে। ওকে, আই থিঙ্ক এটা আমি এখন হয়তো করাবো না, বাট ফিউচারে অবশ্যই করাবো। তোমরা এইচএসসি দেখো ভালো রেজাল্ট কারা করে জানো? যেমন ধরো তুমি যদি এই 5টা হিসাব প্রস্তুত করো, কিভাবে আবন্টন করতে হয়, কিভাবে স্থির পদ্ধতিতে মূলধন হিসাব করতে হয়, কিভাবে পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন করতে হয়, কিভাবে চলতি করতে হয়, কিভাবে সমন্বিত আবন্টন হিসাব করতে হয়, কিভাবে সমন্বিত মূলধন হিসাব করতে হয়, এই 5টা হিসাব যদি তুমি করতে পারো, তাহলে টিচার যেখান থেকে কোয়েশ্চেন করো তোমার কিছু যায় আসে, তুমি তো সবই পারো। এখন ধরো এই 3টা খুবই কমন, বা এই 4টা খুবই কমন, এই 4টা তুমি পারো, এই 2টা তুমি করো নাই। বাট যদি তোমার কলেজের টিচার চায় যে তোমার ফেল করাই দিবে, সে কিন্তু এখান থেকেই প্রশ্ন করবে, তাই না? সো নিজের ভাগ্যকে অন্যের হাতে সঁপে দেয়া, এটা বোকামি ছাড়া আর কিছু নো। সো আমি তোমাদেরকে এই যে যখনই কোনো একটা চ্যাপ্টার স্টার্ট করি, আমি কেন করণীয়গুলো দেখাই, বিকজ এটা হচ্ছে তোমার জন্য প্রেসক্রিপশন, যে তুমি যদি এই বিষয়গুলোকে ডাইজেস্ট করো, তোমারে ফেল করাবে এমন কেউই নেই। ওকে স্যার, আচ্ছা, তো চলো আমরা এরপরে একটু আগাই। আচ্ছা স্যার, আমরা এখানে যারা আছে অলরেডি আমরা সবাই গত ক্লাসে শিখেছিলাম, এটা কিন্তু আমাদের সেকেন্ড ক্লাস। আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে শিখেছিলাম যে এই যে আমাদের যে করণীয়গুলো, লাভ লোকসান আবন্টন হিসাব, আমরা আবন্টন হিসাবটা কিভাবে করব। তো আবন্টন হিসাবটা কিভাবে করব এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখেছিলাম, দেখেছিলাম, রাইট? আচ্ছা, তো আবন্টন হিসাবের কয়টা দিক যেন থাকবে? 2টা দিক, একটা কি ডেবিট আর একটা কি ক্রেডিট। অ্যাট ফার্স্ট আমরা কভার করব কোন দিকটা? ক্রেডিট দিকটা। তো ক্রেডিট দিকে কয়টা হিসাব আসে? 3টা হিসাব আসে। 1 নেট মুনাফা, 2 অংশীদারদের উত্তোলনের সুদ, 3 কি অংশীদারদের পণ্য উত্তোলন। এই 3টা আমরা বসাবো। অ্যান্ড দেন আমরা চলে আসবো কোথায়? আবন্টনের ডেবিট দিকে। তো ডেবিট দিকে কয়টা আইটেম? 5টা। অ্যাট ফার্স্ট আমরা কাকে বসাবো? মূলধনের সুদ, এরপরে কি বেতন, ঋণের সুদ, এরপরে কি কমিশন, আর কি বসাবো? মুনাফার অংশ। এই তো, এটা আমরা শিখেছি না? তাহলে আমরা এই 8টা আইটেম আমরা আবন্টন হিসাবে বসাবো, রাইট? এটা নিয়ে কারো ডাউট আছে? নো। তাহলে আমি যদি তোমাদেরকে কোয়েশ্চেন করি, আস্ক করি যে আবন্টন হিসাবের কয়টা দিক? 2টা। ডেবিটে কয়টা আইটেম? 5টা। ক্রেডিটে কয়টা? টোটাল কয়টা? 8টা। তাহলে আবন্টন হিসাবের ডেবিট অ্যান্ড ক্রেডিট টোটাল কয়টা আইটেম অন্তর্ভুক্ত হচ্ছে বলো তো? 8টা। প্লিজ স্যার আমার কোয়েশ্চেনের আনসার দিতে হবে। ওকে, আমি জানি তোমরা পারো, বাট যে বারবার আমার সাথে বললে যেটা হবে, তোমার মনের সংকীর্ণতা, ব্রেনের সীমাবদ্ধতা সব ভেঙে চুরে যাবে। ওই যে অনেকে বলেন যে আমার মনে যেন একটা মানে ইনভিজিবল একটা দেয়াল, যে আমি এত পড়ি তাও পারি না। ভাই, না পারার মেইন রিজন কি? যে ওই ইনভিজিবল দেয়ালটাকে তুমি ভাঙো নাই। তো যখন তুমি কিছু শুনবা, ব্রেনে অ্যানালাইসিস করবে, মুখ দিয়ে বারবার বলবা, ওটা কি হবে? হৃদয়ের মধ্যে আত্মস্থ হবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি পড়াটাকে আত্মস্থ করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পারবা না। আমরা শেখা, লার্নিংটাকে ইম্পর্টেন্স দেই, অবভিয়াসলি ইটস ভেরি ইম্পর্টেন্ট, বাট লার্নিংয়ের পাশাপাশি অ্যাকুইজিশন, আত্মস্থ করাটাও অনেক ইম্পর্টেন্ট। দেখবা যে এত বড় কোরআন শরীফ পুরোটা, আমরা 1-2টা সূরা হয়তো ভালোভাবে পারি না, বাট ওই যে যারা কোরআনে হাফেজ, পুরো কোরআনটা এরা কিন্তু মানে মুখস্থ করে ফেলছে। কিভাবে? বারবার 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 পড়তে পড়তে, পারা জিনিসটাই বারবার পড়তে পড়তে এরা কিন্তু ফার্স্টে কোরআন শরীফ মুখস্থ করে, ধরো 2-3 বছর লাগায়। দেন কি করে জানো? 2-3 বছরে যখন কোরআন শরীফটা তাদের মুখস্থ হয়ে যায়, আমি শুনে তো অবাক, তারা নাকি আবার 1 বছর মানে হাফেজ হওয়ার পর 1 বছর বিভিন্ন মাদ্রাসায় গিয়ে তারা নাকি এটাকে শোনায়, না এটাকে কি বলে যেন, নজরানা না কি জানি, সামথিং লাইক দ্যাট, এরকম জানি না, হ্যাঁ শোনায়।
তাও কি তারা যারা অনেক ভালো মানের হাফেজ হইতে চায় তারা নাকি 2 বছরও শোনায়, যে 1 বছর 1 মাদ্রাস, আরেক বছর আরেক মাদ্রাস, এরপর আবার তারা গিয়ে পরীক্ষাও দেয়। তাহলে দেখো, তোমরা মনে করো আমি একটা জিনিস শিখে গেছি বা শেষ, বাট অ্যাকচুয়ালি নট। একটা কিছু শিখে যাওয়ার পর ওটাকে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার বলতে হবে, বারবার চিন্তা করতে হবে, তখন এটা তোমার হৃদয়ে কী হবে, আত্মস্থ হবে, অ্যাকুইজিট হবে, অ্যান্ড দেন তুমি ভালো রেজাল্ট করবে। এর আগে কিন্তু না স্যার। সো এখানে চুপচাপ বসে না থাকার চেয়ে আমি যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে করি, আমার সাথে তোমরা ফিডব্যাক দাও, তোমার মুখের জড়তা, তোমার ব্রেনের জড়তা, তোমার মনের জড়তা কী হবে, ভেঙে যাবে, এবং সাথে সাথে তোমার কনফিডেন্ট বুস্ট আপ হবে। ওকে, সো আমি কোয়েশ্চেনগুলো আনসার দিই। তাহলে আমরা স্যার জানি আবন্টনের দফা টোটাল কয়টা? 8টা। ডেবিটে কয়টা? 5টা। ক্রেডিটে কয়টা? 3টা। ওকে ফাইন। এবার আমি যে কোয়েশ্চেনগুলো করবো, এখন আমি পুরো নতুন কথা বলবো। গত ক্লাসের যেই কথাগুলো বলছিলাম এতক্ষণ পর্যন্ত তাই বলছি, এখন আমি যা বলবো তা কিন্তু নতুন, এবং আমার আজকের এই ক্লাসটা সেকেন্ড ক্লাস হওয়ার রিজনই হলো এই নতুন কথাগুলো। তো আমরা জানি কোয়েশ্চেনের মধ্যে যদি মূলধন হিসাব মানে মূলধনের সুদ ধরতে বলে, কোথায় আনবো? আবন্টনের ডেবিটে, দেন মূলধনের ক্রেডিট। যদি বলে বেতন ধার্য করো, কি করব? আবন্টনের ডেবিট, দেন মূলধনের ক্রেডিট। যদি বলে কমিশন ধার্য করো, আবন্টনের ডেবিট, দেন মূলধনের ক্রেডিট। যদি বলে মুনাফার অংশ ধার্য করো, আবন্টনের ডেবিট, মূলধনের ক্রেডিট। তার মানে আবন্টনে আসবে অ্যান্ড দেন কোথায় চলে যাবে? মূলধনে চলে যাবে, রাইট? এখন আবন্টনের দফাগুলো আবন্টনে বসানোর ক্ষেত্রে তুমি না একটা ঝামেলায় পড়তে পারো। কি ঝামেলা? ঝামেলা হলো এই যে আবন্টনের 8টা তথ্য কোয়েশ্চেনের মধ্যে অনেক সময় 2 ভাগ করে দেয়। কয় ভাগ? 2 ভাগ। আবন্টনের 8টা তথ্যকে কোয়েশ্চেনের মধ্যে কয়টা ভাগ করে দেয়? 2 ভাগ। এক হলো আবন্টনের কিছু কিছু তথ্য সমন্বয় করার পূর্বে নেট মুনাফা। আবন্টনের কিছু কিছু তথ্য সমন্বয়ের পূর্বে নেট মুনাফা দেয়া থাকবে। আবার আবন্টনের কিছু কিছু তথ্য সমন্বয়ের পর নেট মুনাফা দেয়া থাকবে। তখনই একটা ভেজাল বাঁধে। আমরা জানি যে বেতন যদি আমার কোয়েশ্চেনের মধ্যে দেয়া থাকে, আমি ধরে কোথায় বসাবো? আবন্টনে বসাবো। যদি পণ্য উত্তোলন আমার কোয়েশ্চেনে দেয়া থাকে, আমি ধরে কোথায় বসাবো? আবন্টনের ক্রেডিটে বসাবো। স্বাভাবিক না? এই 8টা তথ্য আবন্টনের তথ্য, এদেরকে আমরা আবন্টনে বসাবো। কিন্তু আবন্টনের এই 8টা তথ্যকে যদি কোয়েশ্চেনের মধ্যে 2 ভাগ করে দেয়, কিছু কোয়েশ্চেন সমন্বয়ের পূর্বের গ্রুপে, কিছু তথ্য সমন্বয়ের পূর্বের গ্রুপে, আর কিছু তথ্য সমন্বয়ের পরের গ্রুপে, তখন তুমি কি করবা জানো? যে আবন্টনের যেই তথ্যগুলো সমন্বয়ের পূর্বে নেট মুনাফা দেয়া আছে তাদেরকে তুমি আবন্টনে আনবা। কিন্তু আবন্টনের যেই তথ্যগুলো সমন্বয়ের পর নেট মুনাফা দিছে, যদিও তারা আবন্টনের তথ্য, যদিও তারা আবন্টনে আসার কথা, বাট তুমি তাদেরকে আবন্টনে আনবা না। বুঝছো? তাহলে আবন্টনের তথ্য কয়টা? 8টা। এই 8টা তথ্যই আবন্টনে আসা উচিত, বাট মাঝে মধ্যে কোনো কোনো তথ্য আসা উচিত হলেও আসবে না। কোন তথ্যগুলা? আবন্টনের যেই তথ্যগুলা সমন্বয় করার পর, হিসাবভুক্ত করার পর নেট মুনাফা দেয়া থাকবে, ওই তথ্যগুলো আবন্টনে আসার কথা থাকলেও আবন্টনে আসবে না। বুঝছো নাকি বুঝো নাই? যেমন আমি যদি বলি যে বেতন সমন্বয়ের পর নেট মুনাফা দেয়া আছে, তাহলে বলো বেতন কি আবন্টনের তথ্য? বেতন কোথায় আসার কথা? আবন্টনের ডেবিটে আসার কথা, কিন্তু আবন্টনে আসবে না। ধরো বললো যে পণ্য উত্তোলন হিসাবভুক্ত করার পর নেট মুনাফা দেয়া আছে, তাহলে পণ্য উত্তোলন কি আবন্টনের তথ্য? পণ্য উত্তোলন আবন্টনের ক্রেডিটে আসার কথা, কিন্তু আসবে না। কেন আসবে না? কারণ এটা সমন্বয়ের পরে দেয়া আছে। ধরো বললো মূলধনের সুদ সমন্বয়ের পূর্বে নেট মুনাফা দেয়া আছে, তাহলে মূলধনের সুদ আবন্টনের তথ্য, আবন্টনে আসার কথা এবং আসবে। কেন আসবে? কারণ এটা সমন্বয়ের পূর্বে নেট মুনাফা দেয়া আছে। উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে নেট মুনাফা দেয়া আছে, তাহলে উত্তোলনের সুদ এটা কি আবন্টনের তথ্য, আবন্টনের ক্রেডিটে আসার কথা এবং আসবে। কেন আসবে? কারণ এটা সমন্বয়ের পূর্বে নেট মুনাফাটা দেয়া আছে। তাহলে আমরা বুঝতে পারলাম আবন্টনের ডেবিটে কয়টা তথ্য? 5টা। ক্রেডিটে কয়টা? টোটাল কয়টা? 8টা। এই 8টা তথ্যই আবন্টনে আসা উচিত, কিন্তু এই 8টা তথ্যের মধ্যে যেই যেই তথ্যটা সমন্বয়ের পর নেট মুনাফা দেয়া থাকবে, ওই তথ্যটা আবন্টনে আসার কথা, বাট আমরা আবন্টনে আনবো না সমন্বয়ের পর বা হিসাবভুক্ত করার পর বলার কারণে। আর যেই তথ্যটা সমন্বয়ের পূর্বে বা হিসাবভুক্ত করার পূর্বে নেট মুনাফা দেয়া থাকবে, ওইগুলো আসার কথা এবং আসবে। আমি কি বুঝাতে পারছি? গুড। তাহলে আমরা যখন আবন্টন হিসাব প্রস্তুত করবো, আমরা জানি আবন্টনের ডেবিটে 5টা, ক্রেডিটে কয়টা? 3টা। টোটাল কয়টা? 8টা। বাট এই 8টা হিসাব বসানোর আগে আমরা একটু সচেতন থাকবো যে এই তথ্যগুলা সমন্বয়ের পর, সমন্বয়ের পূর্বে এইভাবে 2 ভাগ করা আছে কি না। যদি থাকে
তাহলে যারা পূর্বের গ্রুপে তাদেরকে আমরা আনবো, আর যারা পরের গ্রুপে তাদেরকে আমরা আনবো না। বুঝি নাই কি বুঝি নাই? অনেক ইজি না নিয়মটা? এই কথা কিন্তু আমি গত ক্লাসে বলি নাই, কারণ আমি স্টার্টিং ডেতেই যদি এই কথাগুলো বলতাম তোমরা পাজল হয়ে যেত, কনফিউজড হয়ে যেত। বাট আই থিঙ্ক আজকে তোমার ব্রেনের যেহেতু ম্যাচুরিটি আছে, সো কনফিউজড হচ্ছ না। হচ্ছ কেউ? নো। তাহলে আসো আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, আমি এতক্ষণ যেটা বলছি এখানে এটাই বলছে যে আবন্টনের দফাগুলো যদি সমন্বয়ের পূর্বে এবং সমন্বয়ের পরে এরকম দুটি গ্রুপে বিভক্ত করে প্রশ্নে উল্লেখ করা হয়, সেক্ষেত্রে যারা পূর্বের গ্রুপে থাকবে তারা আবন্টনে বসবে, আর যারা পরের গ্রুপে থাকবে তারা আবন্টনে বসার কথা থাকলেও বসবে না। একটা এক্সাম্পল দেখো, এই যে এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে বেতন ও পণ্য উত্তোলন সমন্বয়ের পর, বেতন এবং পণ্য উত্তোলন সমন্বয়ের পর কিন্তু মূলধনের সুদ, ঋণের সুদ, কমিশন সমন্বয়ের পূর্বে নেট মুনাফা কত? 50,000 টাকা। বুঝছো স্যার? আচ্ছা, তাহলে এখন তুমি বলো বেতন এটা কি আবন্টনের তথ্য না? আবন্টনের ডেবিটে আসার কথা, কিন্তু আসবে? আসবে না। পণ্য উত্তোলন কি আবন্টনের তথ্য না? আবন্টনের ক্রেডিট আসার কথা, কিন্তু আসবে? আসবে না। কেন আসবে না? কারণ এটা সমন্বয়ের পর আছে। এরা কোন গ্রুপে আছে? সমন্বয়ের পর। এখন বলো মূলধনের সুদটা কি আবন্টনের তথ্য, এটা ডেবিটে আসার কথা, আসবে নাকি আসবে না? আসবে। ঋণের সুদ আবন্টনের ডেবিটে আসার কথা, আসবে। কমিশন আবন্টনের ডেবিটে আসার কথা, আসবে। কেন? কারণ এটা সমন্বয়ের পূর্বে নেট মুনাফা দেয়। এটাই যে এখানে বলছে। অনেক ইজি না বলো? গুড। তাহলে আমরা আবন্টনের তথ্যগুলো বসানোর সময় আমরা কি চিন্তা করব? সমন্বয়ের পূর্বে নাকি সমন্বয়ের পরে? বুঝছো? গুড। এবার আসো, তো আমরা আবন্টন হিসাব যখন করব কি করব আমরা বুঝে গেলাম, কাকে আনবো কাকে আনবো না, এটা নিয়ে আই থিঙ্ক কনফিউজড হওয়ার কিছু নাই। এবার আসো আমরা মূলধন হিসাব করব, রাইট? তো আমি এখানে মূলধন হিসাবটা করছি, বলো তো এটা কোন পদ্ধতিতে মূলধন হিসাব? পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব। সাধারণত মূলধন হিসাব বললে পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাবই বোঝায়। সাধারণত মূলধন হিসাব মানে কি? পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব। যদি তোমাকে চলতি হিসাব করতে বলে তখন তুমি স্থির পদ্ধতিটা করবে, আর না হলে সবসময় কি করবা? পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব করবা। তো দেখো স্যার, আমরা যখন পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব করি আমরা কয়টা স্টেপ মেনটেন করি? 5টা। আমাদের প্রথম ধাপ বা প্রথম কাজ বা প্রথম স্টেপটা কি? যে কোয়েশ্চেনের মধ্যে যে প্রারম্ভিক মূলধন আছে ওটাকে ধরে এনে আমরা কি করব? মূলধনের ক্রেডিটে বসিয়ে দেব। কি নামে? ব্যালেন্স বিডি নাম। এটা হলো আমাদের প্রথম কাজ, যে কোয়েশ্চেন থেকে প্রারম্ভিক মূলধনকে ধরে এনে আমরা কোথায় বসাবো? মূলধন হিসাবে ক্রেডিটে বসাবো। কি নামে? ব্যালেন্স বিডি নাম। তাহলে বলো মূলধন হিসাবে স্টার্ট হয় কাকে দিয়ে? প্রারম্ভিক মূলধনকে দিয়ে। কাকে দিয়ে? প্রারম্ভিক মূলধনকে দিয়ে। বা প্রারম্ভিক মূলধন বসিয়ে আমরা কি করি? মূলধন হিসাবটাকে স্টার্ট করি। বাট প্রারম্ভিক মূলধনকে আমরা কি নামে বসাবো? ব্যালেন্স বিডি নামে বসাবো। হ্যাঁ, কারণ মূলধন হিসাব মানে কি? এটা একটা খতিয়ান, তো খতিয়ানের মধ্যে ওই নামটা কি করা যাবে না? লেখা যাবে না। মূলধন হিসাবের ভিতরে মূলধন হিসাব কথাটা লেখা যায় না, এই কারণে আমরা প্রারম্ভিক মূলধন না লিখে কি লিখতেছি? ব্যালেন্স বিডি। দেন বসানো হইলো। এবার আমরা দ্বিতীয় যে স্টেপটা ফলো করব বা দ্বিতীয় যে কাজটা করব সেটা হলো আমাদের কোয়েশ্চেন সার্চ করে অতিরিক্ত মূলধনকে ধরে নিয়ে এসে আমরা কোথায় বসাবো? মূলধনের ক্রেডিটে বসাবো। অর্থাৎ আমাদের কোয়েশ্চেনের মধ্যে যে অতিরিক্ত মূলধন দেওয়া থাকবে ওই অতিরিক্ত মূলধনটাকে ধরে এনে আমরা মূলধনের ক্রেডিটে বসাবো, তাই না? কোথায় বসাবো? মূলধনের ক্রেডিটে বসাবো। তো অতিরিক্ত মূলধনও তো মূলধন, তো আমি অতিরিক্ত মূলধন কথাটা লিখতে পারবো বলো? না। আমরা অতিরিক্ত মূলধন না লিখে কি লিখবো? নগদান হিসাব। ওকে, তাহলে প্রথম কাজ কি ছিল? প্রারম্ভিক মূলধনকে ক্রেডিটে বসানো, ব্যালেন্স বিডি নাম। দ্বিতীয় কাজটা কি? অতিরিক্ত মূলধনকে ধরে ক্রেডিটে বসানো, কি নামে? নগদান হিসাব নামে। 3 নম্বর কাজ কি? আমরা নগদ উত্তোলনকে ধরে এনে মূলধন হিসাবের ডেবিটে বসাবো। কোথায়? মূলধন হিসাবের ডেবিটে বসাবো। কি নামে? নগদ উত্তোলন নামে। এখানে কি নাম চেঞ্জ করার দরকার আছে? কেন নাই বলো তো? কারণ এটা হলো মূলধন হিসাব, তো মূলধন হিসাবের সাথে নগদান এই নগদ উত্তোলন বা উত্তোলন হিসাব ম্যাচ করে। সো আমরা নগদ উত্তোলন, তো আমরা নগদ উত্তোলনকে কি নামে বসাবো স্যার? নগদ উত্তোলন নামেই বসাবো। ওকে স্যার, তাহলে প্রথম কাজ কি ছিল? প্রারম্ভিক মূলধনকে ক্রেডিট দিকে বসানো, কি নামে? ব্যালেন্স বিডি নামে। দ্বিতীয় কাজ কি? অতিরিক্ত মূলধনকে মূলধনের ক্রেডিটে বসানো, কি নামে? নগদান হিসাব নামে। তৃতীয় কাজ কি? নগদ উত্তোলনকে মূলধন হিসাবে ডেবিটে বসানো, কি নামে? নগদ উত্তোলন নামে। ওকে স্যার, এবার আসলে আমরা 4 নাম্বার যে কাজটা করব। 4 নাম্বার কাজ কি আমাদের বলো তো? যে আবন্টনের ক্রেডিট দফাগুলো বসাইতে হবে। এই যে দেখো আমরা আবন্টনের ক্রেডিটে যাদেরকে বসিয়েছি,
আবন্টনের ক্রেডিটে কয়টা বসিয়েছি? 3টা, তাই না? আবন্টনের ক্রেডিটে যাদেরকে বসিয়েছি তাদেরকে ধরে এনে আমরা কোথায় বসাবো বলো তো? মূলধনের ডেবিট। তাহলে আবন্টনের ক্রেডিট দফাগুলোকে কোথায় বসাইতে হবে? মূলধনের ডেবিট দিকে। এখন আবন্টনের ক্রেডিট দফাগুলোকে আমরা মূলধনের ডেবিটে যখন বসাই তখন আমরা যেন কি করি? এই যে নিট মুনাফা এই বেটাকে বাদ দিই। এই নিট মুনাফা হচ্ছে এমন একটা দফা যে শুধু আবন্টনেই বসবে আর কোথাও যাবে না। নেট মুনাফা শুধুমাত্র কোথায় বসবে? আবন্টনের ক্রেডিটে বসবে। এরপরে এটা না মূলধন, না অংশীদারি, না ঋণ হিসাব, কোনো হিসাবে এটার যাবে না। তাহলে বাকি রইল কয়টা? 2টা। তার মানে আবন্টনের দফা কয়টা? 3টা। বাট এখানে এক্সেপশনাল কে? নিট মুনাফা। ও আর কোথাও যাচ্ছে না। তাহলে নিট মুনাফা বাদে বাকি রইল কয়টা? 2টা। এই যে আবন্টনের বাকি যে 2টা, উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলন, এই দফাগুলাকে ধরে আমরা কোথায় এনে বসাবো বলো তো? মূলধন হিসাবে ডেবিটে বসাবো। যেহেতু এরা আবন্টনের ক্রেডিট, সো এরা মূলধনের কোথায় আসবে? ডেবিট। অর্থাৎ আবন্টনে যে ডেবিটে থাকবে সে মূলধনের কোথায় বসবে? ক্রেডিটে। আর যে ক্রেডিটে থাকবে সে মূলধনের ডেবিট। তাহলে আবন্টনের এই যে ক্রেডিট দফা, মানে উত্তোলনের সুদ আর কি পণ্য উত্তোলন, এই 2টা দফাকে ধরে এনে আমরা কোথায় বসাবো? মূলধনের ডেবিটে বসাই দিব। বুঝছি নাকি বুঝি নাই? তাহলে দেখো আবন্টনের দফাগুলা ফার্স্টে কোথায় বসতেছে? আবন্টনে। অ্যান্ড দেন এটা ট্রান্সফার হয়ে কোথায় চলে যাচ্ছে? মূলধনে। আবন্টনের দফাগুলাকে তুমি যখন আবন্টনে বসাও তখন কি যেন চিন্তা করো? সমন্বয়ের পূর্বে নাকি সমন্বয়ের পরে? রাইট? তাহলে আবন্টনের প্রত্যেকটা দফা বসানোর আগে তুমি কি চিন্তা করবা? এই দফাটা কি সমন্বয়ের পূর্বের গ্রুপে নাকি সমন্বয়ের পূর্বের গ্রুপে হলে বসাবা, পরের গ্রুপে হলে না। এবার আসো আবন্টনে বসাইলা, দেন এটাকে ট্রান্সফার করবা কোথায়? মূলধনে। যেমন এই যে আবন্টনের এই যে 2টা দফা, উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলন, এই 2টা দফাকে তুমি যখন মূলধনের ডেবিটে ট্রান্সফার করবা তখন তোমাকে আবার একটা কথা চিন্তা করতে হবে। আবন্টনের দফাগুলো ট্রান্সফার করার ক্ষেত্রে তোমাকে কি চিন্তা করতে হবে জানো? যে এই দফাগুলা মালিক গ্রহণ করছে নাকি করেনি। আবন্টনের যেই দফাগুলো মালিক অলরেডি গ্রহণ করে ফেলছে ওই দফাগুলা মূলধনে যাওয়ার কথা থাকলেও, মানে আবন্টনে বসাইলা দেন কোথায় নিবা? মূলধনে। তো মূলধনে ট্রান্সফার করার কথা থাকলেও তুমি ট্রান্সফার করবা না। বুঝছো নাকি বুঝছো নাই? দেখো গত ক্লাসে কিন্তু সব বুঝছো, আজকে কিন্তু একটু ঝামেলা লাগতেছে। যে গতকাল আমরা বুঝছি আবন্টনের ডেবিটে 2টা 5টারে বসাই দেবো, ক্রেডিটে 3টারে বসাই দেবো, বা শেষ ম্যাথ। এবং আমরা অঙ্কও করছি। কিন্তু আজকে আমরা কি শিখলাম? যে বসানোর আগে আমি কি চিন্তা করব? আবন্টনের মানে সমন্বয়ের পূর্বে নাকি সমন্বয়ের পরে? পূর্বের কথা বলছে নাকি পরের কথা বলছে? পূর্বে বললে বসাবো, পরে বললে বসাবো না। আবার গত ক্লাসে কিন্তু আমরা শিখছি যে আবন্টনের ডেবিটের গুলোকে টেনে এনে কোথায় বসাই দেবো? মূলধনের ক্রেডিটে। যেমন এই যে আবন্টনের ডেবিটে কয়টা আইটেম আছে? 5টা। এই 5টার মধ্যে এক্সেপশনাল কে? ঋণের সুদ। ঋণের সুদ এটা মূলধনে যাবে না। ঋণের সুদ হয় ঋণ হিসাবে যাবে, নাইলে চলতি হিসাবে যাবে। এই ঋণের সুদ বাদে বাকি যে 4টা আছে এই 4টা ধরে কোথায় বসাই দিতে হবে? মূলধনের ক্রেডিট। কোথায়? তাহলে আবন্টনের ডেবিটের 5টার মধ্যে এক্সেপশনাল কে? ঋণের সুদ। ঋণের সুদ কোথায় যায়? ঋণ হিসাবে যায়। আবন্টনে বসবে, দেন কোথায় চলে যাবে? ঋণ হিসাবে অথবা চলতি হিসাবে। আর ক্রেডিট এক্সেপশনাল কে? নিট মুনাফা। ও আবন্টনে বসবে, দেন কোথাও যাবে না। তো এই 2টা আইটেম বাদে, ঋণের সুদ আর নিট মুনাফা বাদে বাকি রইল কয়টা? 8টার মধ্যে 2টা এক্সেপশনাল, বাকি কয়টা? 6টা। এই 6টা আইটেম কোথায় চলে যাবে? মূলধনে। কোথায় যাবে? মূলধনে। ডেবিটের গুলা কোথায় যাবে? মূলধনের ক্রেডিটে। আর ক্রেডিটের গুলা কোথায় যাবে? মূলধনের ডেবিটে, তাই না? এখন এই আবন্টনের ডেবিটের গুলা মূলধনের ক্রেডিটে নেওয়ার সময় তুমি একটা কথা চিন্তা করবা, সেটা হলো যে আবন্টনের এই যে ডেবিট তথ্যগুলা এইখান থেকে কোনো কিছু অংশীদার গ্রহণ করছে কিনা, অংশীদারের পাওয়ার কথা অংশীদার পেয়েছে কিনা, অংশীদারের নেয়ার কথা অংশীদার নিয়েছে কিনা। যদি নিয়ে নেয় অংশীদার তাহলে আর এটা কি মূলধনে যাবে বলো? না। যেমন আবন্টনের ডেবিট আমি বসাইছি কি? অংশীদারদের মূলধনের সুদ। তাহলে মূলধনের সুদ এটা আবন্টনের ডেবিটে বসলো, দেন এটা মূলধনের কোথায় চলে যাবে বলো তো স্যার? ক্রেডিটে যাবে না? যেহেতু মূলধনের সুদটা আবন্টনের ডেবিটে আসছে, পরবর্তীতে এটা কোথায় যাবে? মূলধনের ক্রেডিট। এখন ধরো মূলধনের সুদ অংশীদার নিয়ে নিস, গ্রহণ করে ফেলস,
তাহলে আর এটা মূলধনের ট্রান্সফার হবে না, এটা জাস্ট আবন্টনেই বসবে কিন্তু মূলধনের ট্রান্সফার হবে না। আমি কি বুঝাইতে পারছি? আবার ধরো আমি যদি বলি যে অংশীদারের বেতন, এটা আবন্টনের কোথায় বসবে? ডেবিটে। দেন এটা কোথায় চলে যাবে? মূলধনের ক্রেডিট। এখন ধরো বেতন অংশীদার নিয়ে নিস, তাহলে কি এটা আর মূলধনের ক্রেডিটে আসবে? আসবে না। মূলধনের ক্রেডিটে আনা মানে কি? মূলধনের সাথে যোগ করে ফেলা। তো যেহেতু অংশীদার নিয়েই নিছে বেতন, এটা কি আর তার মূলধনের সাথে যোগ হবে? যেহেতু সে নিয়ে নিছে, তাহলে কি আর মূলধনের সাথে যোগ হবে? তাহলে আর এটা মূলধনে আসবে না। বুঝছি নাকি বুঝি নাই? ধরো কোনো একজন কমিশনের মানে অংশীদারের কমিশন পাওয়ার কথা, এই কমিশনটা আবন্টনের কোথায় আসবে? ডেবিট। দেন কোথায় যাবে? মূলধনের ক্রেডিটে। এখন ধরো কমিশন অংশীদার নিয়ে নিস, তাহলে কি আর যাবে? আচ্ছা ধরো নেয় নাই, যাবে। বেতন অংশীদার নেয় নাই, তাহলে বেতন মূলধনে ট্রান্সফার হবে না কি হবে না? হবে, কিন্তু বেতন নিয়ে নিচ্ছে, মূলধনে ট্রান্সফার হবে না। কমিশন অংশীদার নেয় নাই, মূলধনে ট্রান্সফার হবে না কি হবে না? হবে। কমিশন অংশীদার নিয়ে নিস, মূলধনে ট্রান্সফার হবে? হবে না। মূলধনের সুদ অংশীদার নেয় নাই, মূলধনে ট্রান্সফার হবে। মূলধনের সুদ অংশীদার নিয়ে নিচ্ছে, তাহলে কি আর ট্রান্সফার হবে? হবে না। তাহলে দেখো যে আমরা আবন্টনের তথ্যগুলো বসানোর সময় সমন্বয়ের পূর্বে না সমন্বয়ের পরে এই কথাটা চিন্তা করব। অংশীদার নিল কি নিল না এটা কি চিন্তা করব। ধরো অংশীদার বেতন নিয়ে নিস, ধরো বেতন অংশীদার নিস বা গ্রহণ করছে, বলো এটা আবন্টনে কোনো প্রভাব ফেলবে? ফেলবে না, কারণ আবন্টনের তথ্যগুলো লেখার সময় অংশীদার নিল নাকি নিল না আমরা কি এই চিন্তা করব নাকি করব না? করব না। আমরা কি চিন্তা করব? সমন্বয়ের পূর্বে নাকি সমন্বয়ের পরে? সমন্বয়ের পরে বললে আমরা বেতন আবন্টনে বসানোর কথা কিন্তু বসাবো না, আর সমন্বয়ের পূর্বে বললে বসানোর কথা কিন্তু বসাবো। এখন অংশীদার বেতন নিল নাকি নিল না এই কথাটা আবন্টনকে প্রভাবিত করবে নাকি করবে না? করবে না। কিন্তু বেতনকে আমি যখন মূলধনে ট্রান্সফার করব তখন আবার আমি পূর্বে না পরে এটা চিন্তা করব না। তখন আমি কি চিন্তা করব? যে বেতন অংশীদার গ্রহণ করছে নাকি করে নাই। তার মানে মূলধন হিসাব করার সময় পূর্ব না পরে, সমন্বয়ের পূর্বে না সমন্বয়ের পরে, এই টাইপের কথা আমরা বিবেচনা করব নাকি করব না? করব না। আমি কি বুঝাইতে পারতেছি তোমাদেরকে? ওকে গুড। তাহলে আসো, যদি তোমরা বুঝে থাকো, আচ্ছা তাহলে আমি মূলধনটাকে একটু রিভিউ করে দিই। তাহলে আমরা মূলধন হিসাব করতেছি কয়টা স্টেপে? 5টা। প্রথম কাজ কি? প্রারম্ভিক মূলধনকে আমরা মূলধনের ক্রেডিটে বসাচ্ছি কি নামে? ব্যালেন্স বিডি। দ্বিতীয় কাজ কি? অতিরিক্ত মূলধনকে আমরা মূলধনের ক্রেডিটে বসাচ্ছি কি নামে? নগদান হিসাব নামে। 3 নম্বর কাজ হলো আমরা নগদ উত্তোলনকে মূলধনের ডেবিটে বসাচ্ছি কি নামে? নগদ উত্তোলন নামে। 4 নম্বর কাজ হলো আমরা এই যে আবন্টনের ক্রেডিটে যাদের বসিয়েছি তাদের মধ্যে নিট মুনাফা বাদে বাকি সবাইকে ধরে কোথায় নিয়ে আসবো? মূলধনের ডেবিট দিকে। তার মানে আবন্টনের ক্রেডিট দফাগুলো মূলধনের ডেবিটে বসবে। এবং 5 নম্বর কাজ হলো কি? আবন্টনের ডেবিটে আমরা যাদেরকে বসিয়েছি তাদেরকে ধরে আমরা কোথায় নিয়ে আসবো? মূলধনের ক্রেডিটে। তারপরে মূলধনের ক্রেডিটে আবন্টনের ডেবিট দফাগুলো বসাবো। তবে এখানে এক্সেপশনাল হচ্ছে কি? ঋণের সুদ। এই ঋণের সুদটাকে আনবো না, বাকি 4টাকে আনবো। তবে কথা হলো এই দুইটা স্টেপের ক্ষেত্রে 4 আর 5, অর্থাৎ আবন্টনের ক্রেডিটগুলো ডেবিটে বসানোর আগে এবং আবন্টনের ক্রেডিটগুলো মূলধনের ডেবিটে বসানোর আগে আমরা একটা কথা মাথায় মানে চিন্তা করব। বসানোর আগে আমরা চিন্তা করব কি? চিন্তা করব যে অংশীদার গ্রহণ করছে নাকি করেনি। তা আবন্টনের যেই দফাগুলো অংশীদারগণ অলরেডি নিয়ে নিছে সেইগুলো মূলধনে আসার কথা থাকলেও আসবে না। ক্লিয়ার? বুঝে দিতে পারছি? গুড। তাহলে দেখো আমি এখন তোমাদেরকে যদি এই যে এখানে কিছু ইয়ে আছে, যেমন যে নেট মুনাফা আবন্টনের ক্রেডিটে বসবে কিন্তু পরবর্তীতে এটা কি কোথাও যাবে না, এটা আমি একটা নোট আকারে এখানে লিখে দিছি। আবার ঋণের সুদটা আবন্টনের ডেবিটে বসবে কিন্তু এটা মূলধনের ক্রেডিটে যাবে না, এটা হয় ঋণ হিসাবে যাবে অথবা চলতি হিসাবে যাবে। ওকে, এই যে একটা নোট, এই নোটটা অনেক ইম্পর্টেন্ট। সেটা কি? এই যে এতক্ষণ আমি যা বললাম যে আবন্টনের বাকি দফাগুলো, অর্থাৎ ওই যে নেট মুনাফা আর হলো কি ঋণের সুদ, এই 2টা দফা বাদে বাকি রইল কয়টা দফা? 6টা। এই আবন্টনের 6টা দফা আবন্টনের ডেবিটে বসলে পরবর্তীতে কোথায় চলে যাবে? মূলধন হিসাবে বা চলতি হিসাবের ক্রেডিটে স্থানান্তরিত হবে, তাই না? বলো, হয় মূলধন হিসাবে যাবে যদি আমরা পরিবর্তনশীল পদ্ধতিতে করি, আর স্থির পদ্ধতিতে যদি মূলধন হিসাব করি তাহলে তার মূলধনে যাবে না, তাহলে যাবে কোথায়? চলতি হিসাবে যাবে। তাহলে আবন্টনের দফাগুলো, রাইট? আচ্ছা, আবন্টনের ক্রেডিটে বসলে মূলধন বা চলতি হিসাবের কোথায় বসবে বলো তো? ডেবিটে স্থানান্তরিত হবে, তাই না? আর আবন্টন, আচ্ছা এখানে উল্লেখযোগ্য বা উল্লেখ্য যে আবন্টনের যে দফাগুলো অংশীদারগণ ইতোমধ্যে গ্রহণ করে ফেলেছে
সেই দফাগুলো মূলধনে স্থানান্তরিত হওয়ার কথা থাকলেও স্থানান্তরিত হবে না। ওকে, আচ্ছা, যেমন বেতন আবন্টনের ডেবিটে বসবে, অতঃপর মূলধনের ক্রেডিটে বসবে, তাই না? বেতন আবন্টনের ফার্স্টে কোথায় বসবে? ডেবিটে, দেন চলে যাবে কোথায়? মূলধনের ক্রেডিটে। কিন্তু অংশীদার যদি ইতোমধ্যে বেতন গ্রহণ করে থাকেন, তাহলে বেতন আবন্টনের ডেবিটে বসলেও মূলধনের ক্রেডিটে যাবে না। বুঝাইতে পারছি আমি? সবাই কি বুঝতে পেরেছো? গুড। আচ্ছা, এবার আসো আমি তোমাদেরকে 4টা এক্সাম্পল দেখে আজকের ক্লাসটা শেষ করি ইনশাল্লাহ। আজকে তো আর টাইম নেই, সো ম্যাথ করার মতো সময় নাই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে একটা ম্যাথ সলভ করে দেখাবো। ওকে, তো এখন দেখো স্যার, এখানে আমি 4টা এক্সাম্পল দিছি। হ্যাঁ, ওকে, তো আমরা একটু এক্সাম্পলগুলো যদি দেখি তাহলে আমাদের পুরো ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, দেখো 1 নম্বর, আমি আবারও বলি যে কোন আবন্টনের তথ্য আবন্টনে বসবে কিনা এটা ডিপেন্ড করে কার উপর? সমন্বয়ের পূর্বে এবং সমন্বয়ের পরে, এই কথাটার উপর। আর আবন্টনের তথ্যটা মূলধনে যাবে কিনা এটা ডিপেন্ড করে কার উপর? অংশীদার গ্রহণ করেছে নাকি করে নাই, এই তথ্যটার উপর। তো এখানে বেতন সমন্বয়ের পূর্বে নিট মুনাফা 50,000 টাকা। দেখো, বেতন নিয়ে উদাহরণটা সাজানো হয়েছে। বেতন সমন্বয়ের পূর্বে নিট মুনাফা 50,000 টাকা। অংশীদার বেতন এখনো গ্রহণ করেননি, যার বেতন পাওয়ার কথা ওই অংশীদার এখনো বেতন গ্রহণ করেননি। তাহলে দেখো, বেতন এটা আমরা যখন আবন্টনে বসাবো তখন আমরা কি চিন্তা করব? সমন্বয়ের পূর্বে না পরে? তো বলো, বেতন কোন গ্রুপে আছে? তাহলে বলো, বেতন আবন্টনে আসবে নাকি আসবে না? আসবে। তার মানে আমরা বেতনকে আবন্টনে আনবো, অ্যান্ড দেন আবন্টনে আনলাম। এবার মূলধনে আমি যখন ট্রান্সফার করব তখন আমি কি চিন্তা করব? বেতন অংশীদার গ্রহণ করছে নাকি করে নাই? বলো, বেতন কি অংশীদার গ্রহণ করছে না করে নাই? করে নাই। তাহলে বেতন মূলধনে যাবে নাকি যাবে না? যাবে। তাহলে বেতন মূলধনে যাবে। তাহলে এই জায়গায় যে বেতনটা আছে এই বেতনটা আবন্টনেও আসবে, কারণ এটা সমন্বয়ের পূর্বের গ্রুপে, এবং মূলধনেও যাবে, কেন? এটা সমন্বয়ের পরের গ্রুপ। এখনো অংশীদার গ্রহণ করে নাই। টেস্ট করলাম, টেস্ট। আচ্ছা, স্বীকার করছি বাবা, ভুল স্বীকার করছি। আচ্ছা, ওকে, এবার আসো তো দ্বিতীয় উদাহরণ। ওকে, বেতন সমন্বয়ের পূর্বে, দেখো এখানে কি বলছে? বেতন সমন্বয়ের পূর্বে নিট মুনাফা 50,000 টাকা। বেতন সমন্বয়ের পূর্বে নিট মুনাফা 50,000। অংশীদার বেতন গ্রহণ করেছেন। এখন আসো, বেতন ফার্স্টে আমরা আবন্টনে বসাবো, রাইট? তো বেতন আবন্টনে বসানোর সময় আমরা কি চিন্তা করব? পূর্বে না পরে? আচ্ছা বলো, বেতন কোন গ্রুপে আছে বলো তো? বেতন আছে কোন গ্রুপে? পূর্বের গ্রুপে আছে। তাহলে বলো তো, বেতন আবন্টনে আসবে নাকি আসবে না? ইয়েস, বেতন আবন্টনে আসবে। তো আমরা আবন্টনে বেতন বসালাম, দেন এটাকে ট্রান্সফার করব কোথায়? মূলধনে। তো মূলধনে ট্রান্সফার করার সময় আমরা কি চিন্তা করব? বেতন অংশীদার নিয়েছে নাকি নেয় নাই? বলো, অংশীদার গ্রহণ করেছে না করে নাই? ইয়েস, বেতন অংশীদার গ্রহণ করেছেন। তাহলে বলো তো, এটা আবন্টনে বসলো, এবার কি আমি এটাকে মূলধনে ট্রান্সফার করব? না। তাহলে বেতন শুধুই আবন্টনে বসবে, বেতন মূলধনে যাবে না। ওকে স্যার? আচ্ছা, এবার আসো আমরা পরেরটা একটু দেখি। আচ্ছা, 3 নম্বর এক্সাম্পল, বেতন সমন্বয়ের পর নেট মুনাফা 50,000 টাকা। বেতন সমন্বয়ের পর নেট মুনাফা কত? 50,000 টাকা। আচ্ছা, বেতন সমন্বয়ের পরে নেট মুনাফা দেয়া আছে। এখন বলো, বেতন তো আবন্টনে আসার কথা, বাট আবন্টনে কি আসবে? আসবে না। কেন আসবে না? কারণ সমন্বয়ের পর বলছে। ওকে, আচ্ছা, অংশীদার বেতন গ্রহণ করেননি, মূলধনে যাবে নাকি যাবে না? তাহলে বেতন আবন্টনের ডেবিটে বসার কথা, মূলধনের ক্রেডিটে যাওয়ার কথা। আবন্টনের ডেবিটে বসানোর ক্ষেত্রে আমরা বসাবো না, কেন? কারণ সমন্বয়ের পর, দ্যাটস ওয়াই এটা আবন্টনে আসার কথা, বাট আসবে না। বাট মূলধনে যাবে নাকি যাবে না? যাবে। যদিও আবন্টনের ডেবিটে বসে নাই, বাট ঠিকই বেতনটা মূলধনের ক্রেডিটে যাবে। কেন যাবে? কারণ বেতন তো এখনো অংশীদার গ্রহণ করে নাই। তাহলে আবন্টনের ডেবিটে বসতেছে না, বাট মূলধনের ক্রেডিটে বসতেছে। এবার দেখো, বেতন সমন্বয়ের পর নেট মুনাফা 50,000 টাকা। বেতন সমন্বয়ের পর বলছে, তাহলে বেতন কি আবন্টনে বসবে নাকি বসবে না? বসবে না। বসার কথা, বাট বসবে না। অংশীদার বেতন গ্রহণ করেছেন। এবার বলো, বেতন তো মূলধনে যাওয়ার কথা, মূলধনে কি যাবে? কেন যাবে না? কারণ অংশীদার গ্রহণ করেছেন। তাহলে বেতন আবন্টনেও বসতেছে না, কারণ এটা সমন্বয়ের পর বলছে। আবার বেতন মূলধনেও যাচ্ছে না, কারণ অংশীদার অলরেডি বেতন গ্রহণ করে ফেলছে। বুঝতে পারছো? বলো, এখন কি কঠিন লাগবে? তাহলে দেখো, বেতন এই উদাহরণটাই কি হচ্ছে বলো তো? বেতন আবন্টনেও আসতেছে, বেতন মূলধনেও যাচ্ছে।
আর এই লাস্টের এক্সাম্পলে বেতন আবন্টনেও আসবে না, বেতন মূলধনেও যাবে না। ওকে, 2 নম্বর এক্সাম্পলে বেতন আবন্টনে আসতেছে বাট মূলধনে যাচ্ছে না। আর 3 নম্বর এক্সাম্পলে বেতন মূলধনে যাচ্ছে কিন্তু বেতন আবন্টনে আসতেছে না। তাহলে দেখো, আবন্টনে আসতে পারে, মূলধনে নাও যেতে পারে। আবন্টনে আসলো না কিন্তু মূলধনে যেতে পারে। 2 জায়গাতেই আসতে পারে, আবার কোনো জায়গাতেও নাও যেতে পারে। এখন এটা কি তুমি মুখস্থ করবা? উত্তর হলো না, তুমি কিন্তু মুখস্থ করবে না। তুমি কি করবা? আবন্টনে বসানোর আগে ওই যে পূর্বে না পরে বলছে এটা, আর মূলধনে নেওয়ার সময় গ্রহণ করছে না করে নাই, এই কথাটা চিন্তা করবা। ওকে স্যার? আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। ওকে ওকে, আসো আমরা এই ম্যাথটা সলভ করি। আচ্ছা, আমরা এখন যে ম্যাথটা সলভ করতে যাচ্ছি, এই ম্যাথটা রাজশাহী বোর্ডে এসে 2025 সালে। ওকে, রাজশাহী বোর্ড 2025 সালের ম্যাথ। ওকে, আচ্ছা, আমরা যে কনসেপ্টগুলো শিখেছি একদম আমাদের বেসিক কনসেপ্টের সাথে এই ম্যাথটা পুরো অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যাচ করে। ওকে, আমরা জানি আবন্টনের ক্রেডিটে কয়টা আইটেম? 3টা। কি কি? নেট মুনাফা, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন। এবং আবন্টনের ডেবিটে কয়টা? 5টা। কি কি? মূলধনের সুদ, ঋণের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ। রাইট? তো আমরা যখন আবন্টন হিসাব করি, আবন্টনের ডেবিট অ্যান্ড ক্রেডিট মিলিয়ে টোটাল 8টা আইটেম আসার কথা, কিন্তু মাঝে মধ্যে এই 8টা আইটেমের কেউ কেউ আসার কথা থাকলেও আসে না। ওকে, তাহলে আবন্টনের যে 8টা দফা, এই 8টা দফার সবাইকে আবন্টনে আসবে? দেখো, এই 8টা দফার সবাই আবন্টনে আসার কথা, বা সবাই আসে না। যদি এই আবন্টনের তথ্যগুলোকে হিসাবভুক্ত করার পর, ডেবিট করার পর, হ্যাঁ, বা সমন্বয় করার পর নেট মুনাফা দেয়া থাকে, তাহলে ওই দফাগুলো আবন্টনে আসার কথা থাকলেও আসবে না। আর আবন্টনের যেই দফাগুলো সমন্বয় করার পূর্বে নেট মুনাফা দেয়া থাকে, ওই দফাগুলো আবন্টনে আসার কথা এবং আবন্টনে আসে। ওকে স্যার? যেমন ধরো, আমি যদি বলি মূলধনের সুদ, তো মূলধনের সুদ আবন্টনের ডেবিটে আসার কথা এবং আসবে যদি মূলধনের সুদটা সমন্বয়ের পূর্বে মুনাফা দেয়া থাকে। আর যদি মূলধনের সুদ সমন্বয়ের পরে গিয়ে মুনাফা দেয়া থাকে, তাহলে মূলধনের সুদ যদিও আবন্টনের ডেবিটে আসার কথা, বাট আসবে না। ওকে, আমি বুঝাতে পারতেছি? তাহলে মূলধনের সুদ আবন্টনের ডেবিটে আসে, কখন আসে? যদি সমন্বয়ের পূর্বে মুনাফা দেয়া থাকে। কখন আসে না? যদি সমন্বয়ের পর মুনাফা দেয়া থাকে। ওকে, সেমভাবে উত্তোলনের সুদ আবন্টনের ক্রেডিটে আসার কথা, কখন আসে? যদি উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে মুনাফা দেয়া থাকে। কখন আসে না? যদি উত্তোলনের সুদ সমন্বয়ের পর মুনাফা দেয়া থাকে। তো আমরা কি বেসিক কথাটা বুঝতে পারলাম? তাহলে আমরা আবন্টনের দফাগুলোকে আবন্টনে বসানোর আগে আমরা কি চিন্তা করব যেন, যে এই দফাটা সমন্বয়ের পূর্বে মুনাফা দেয়া আছে নাকি এই দফাটা সমন্বয়ের পর মুনাফা দেয়া আছে। যেমন ধরো, আমি এই কোয়েশ্চেন থেকে একটা পুরো কোয়েশ্চেনটা পড়ার আগে এই যে এতক্ষণ আমি যা বললাম, এটা ডিরেক্টলি আর কি দেখানোর জন্য আমি দেখাচ্ছি। দেখো, আমাদের এই কোয়েশ্চেন একদম লাস্টের লাইনটা কি বলছে? বেলির বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ব্যবসায়ের নেট মুনাফার পরিমাণ 1,59,500। তাহলে ব্যবসায়ের নেট মুনাফা কত স্যার? 1,59,500। এই যে নেট মুনাফা 1,59,500 দেয়া আছে, এই নেট মুনাফা দেওয়ার আগে কয়টা কথা বলছে? 2টা। বেতন ডেবিট করার পর এই মুনাফাটা দেয়া আছে। দ্যাটস ওয়াই বেতন যদিও আবন্টনের ডেবিটে আসার কথা, কিন্তু বেতনকে আমরা আবন্টনের ডেবিটে আনবো না। বেতন আবন্টনের ডেবিটে বসার কথা, বেলির বেতন আবন্টনের ডেবিটে বসার কথা, কিন্তু আমরা বসাবো না। যদিও বেতন আবন্টনের দফা, যদিও বেতন আবন্টনের ডেবিটে বসা উচিত, কিন্তু আমরা বসাবো না। কেন? কারণ বেতন ডেবিট করার পর, বা বেতন হিসাবভুক্ত করার পর, বা বেতন সমন্বয় করার পর নেট মুনাফাটা দেয়া আছে। ওকে, আর বেতন বাদে আবন্টনের বাকি যেই দফাগুলা, ওই দফাগুলা সমন্বয়ের পূর্বে নেট মুনাফা দেয়া আছে। তাহলে বলো তো, আবন্টনের যতগুলো আইটেম আছে সবগুলো আইটেমের মধ্যে শুধুমাত্র কে বাদ পড়বে? বেতন। বাকি কেউ বাদ পড়বে
না, বাকি আর কেউ বাদ পড়বে না। কেন পড়বে না? কারণ বাকি সবাই কোন গ্রুপে আছে? সমন্বয়ের পূর্বের গ্রুপে আছে। অর্থাৎ আবন্টনের যত সমন্বয় সবগুলো মানে যতগুলো দফা সবগুলো দফা সমন্বয়ের পূর্বে নেট মুনাফা দেয় আছে। শুধুমাত্র বেতন সমন্বয়ের পরে নেট মুনাফা দেয় আছে। তা যেহেতু বেতন সমন্বয়ের পর নেট মুনাফা দেয় আছে, দ্যাটস ওয়াই বেতন আবন্টনে আসবে না। আর বাকি যত দফা আছে আবন্টনের তারা সবাই আসবে, কারণ তাদেরকে সমন্বয়ের পূর্বে কি করা হয়েছে? নেট মুনাফা দেয়া হয়েছে। তো এই বিষয়টা আমরা আরও ভালো করে বুঝবো ম্যাথটা সলভ করতে গেলে। ওকে, তো চলো আমরা ম্যাথ সলভ করি। আচ্ছা, তো চলো আমরা ম্যাথটাকে পড়ি আগে। অ্যাট ফার্স্ট ম্যাথ সলভ করার পূর্বে আমরা ম্যাথটাকে পড়ে নিই। হ্যাঁ, তো আমাদের এখানে কি বলছে? জবা, টগর ও বেলি একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান 3:2:1 অনুপাতে বন্টন করে। অর্থাৎ কারবারের যত লাভ হবে বা যত লোকসান হবে, এই লাভ বা লোকসানটাকে মোট কয় ভাগ করা হবে? হয় নাই? তোমরা ভাবতেছো 1, 2, 3 ভাগ। বিষয়টা কিন্তু এমন না। 3 ভাগ, 2 ভাগ, 1 ভাগ। তাহলে কত হয়? 3 ভাগ, 2 ভাগ, 1 ভাগ। কত হলো? 6 ভাগ। ওকে, তাহলে মোট কয় ভাগ করা হবে? লাভ বা ক্ষতিটাকে 6 ভাগ। এই 6 ভাগের মধ্যে 3 ভাগ কে পাবে? জবা। 2 ভাগ পাবে টগর। 1 ভাগ পাবে বেলি। ওকে, আচ্ছা, 2024 সালের 1 জানুয়ারি তারিখে ব্যবসায়ে তাদের মূলধন ছিল যথাক্রমে 2 লাখ, 1,50,000 ও 50,000 টাকা। ওকে, তাহলে 2024 সালের 1 জানুয়ারি মূলধন দেয়া আছে। 2 লাখ টাকা হলো জবার মূলধন, 1,50,000 টাকা হলো 1,50,000 হলো টগরের মূলধন এবং 50,000 টাকা হলো বেলির মূলধন। স্যার তোমরা বলো তো, এই যে মূলধনগুলো এখানে দেয়া আছে, এই মূলধনগুলোকে আমরা কি বলবো? প্রারম্ভিক মূলধন। কেন? বিকজ এগুলো বছরের শুরুতে বা বছরের 1 তারিখে দেয়া আছে। ওকে, আর প্রারম্ভিক মূলধনের ঠিকানা কি? মূলধন হিসাবের মূলধন হিসাবের ক্রেডিট দিক, রাইট? তাহলে এই যে প্রারম্ভিক মূলধন 3টা দেয়া আছে, এই 3 জনের প্রারম্ভিক মূলধনকে আমরা কোথায় নিয়ে যাব? মূলধন হিসাবের ক্রেডিটে নিয়ে যাব। কি নামে নিব? ব্যালেন্স বিডি নামে নিব। তো প্রারম্ভিক মূলধনগুলো মূলধনের ক্রেডিটে বসাবো, তবে প্রারম্ভিক মূলধন নামে বসাবো না। কি নামে বসাবো? ব্যালেন্স বিডি নামে বসাবো। ওকে, আচ্ছা আমি একটা রাফ করি। হ্যাঁ, ধরো আমরা মূলধন হিসাব করব যখন, তো মূলধন হিসাবে কয়টা দিক থাকবে? 2টা, ডেবিট আর ক্রেডিট। এবং আমরা যখন আবন্টন হিসাব করব, আবন্টন হিসাবেরও কয়টা দিক থাকবে স্যার? 2টা, ডেবিট দিক আর কি? ক্রেডিট দিক, রাইট? তাহলে আমরা একটা তথ্য পেলাম, এই যে মুনাফার অংশ দেয়া আছে, মানে আমরা লাভ ক্ষতিকে 3:2:1 অনুপাতে ভাগ করব। তার মানে এটা কি? মুনাফার অংশ। তাহলে মুনাফার অংশটা কোথায় যাবে বলো তো? আবন্টনের ডেবিটে। তাহলে আমরা কি লিখলাম? মুনাফার অংশ। ওই অনুপাত দ্বারা আমরা মুনাফার অংশ পাবো। এটা কোথায় যাবে? আবন্টনের ডেবিট। পরবর্তীতে কোথায় চলে যাবে? মূলধনের ক্রেডিটে। ফার্স্টে আবন্টনের ডেবিটে বসাবো অ্যান্ড দেন আমরা মূলধনের ক্রেডিটে বসাবো। আচ্ছা, এবার দ্বিতীয় লাইনটা পড়ে আমরা কি বুঝতে পারলাম? এখানে প্রারম্ভিক মূলধন আছে। এই প্রারম্ভিক মূলধনগুলো কোথায় যাবে? মূলধন হিসাবে ক্রেডিট দিকে। তাহলে আমরা মূলধনের ক্রেডিটে বসাবো কাকে? প্রারম্ভিক মূলধনকে বসাবো। ওকে স্যার, এবার আসো আমরা আগাই। এরপর কি বললো? আচ্ছা, ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য। আচ্ছা আমি আরেকটু বলি, এই যে এখানে মুনাফার অংশ বসলো না আবন্টনের ডেবিটে, অ্যান্ড দেন এটা আবার কোথায় চলে যাবে বলো তো? মূলধনের ক্রেডিটে, তাই না? মূলধনের ক্রেডিটে কি বসবে? মুনাফার অংশ। তার মানে আবন্টনের ডেবিটে মুনাফার অংশ ফার্স্টে বসলো, অ্যান্ড দেন এটা কোথায় চলে যাবে? মূলধনের ক্রেডিটে। বুঝতে পারছো? তাহলে আবন্টনের ডেবিট মানে আবন্টনের যে তথ্যগুলা কয় জায়গায় যায়? ফার্স্টে আবন্টনে, অ্যান্ড দেন মূলধনে। যেটা আবন্টনের ডেবিটে বসবে সেটা মূলধনের ক্রেডিট, যেটা আবন্টনের ক্রেডিটে বসবে সেটা মূলধনের ডেবিট। ওকে স্যার, তাহলে আমরা আবন্টনের ডেবিটে মুনাফার অংশকে ফার্স্টে বসাবো, অ্যান্ড দেন এটাকে কোথায় নিয়ে বসাবো? মূলধনের ক্রেডিটে বসাবো। ঠিক আছে, গুড। এরপরে তো তোমার মানে প্রারম্ভিক মূলধন তো এখানে বসবেই। এরপরে কি বললো দেখো,
ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বেলি মাসিক 5,000 টাকা করে বেতন পায়। তাহলে বেলি নামক যেই অংশীদার আছেন, এই বেলি নামক অংশীদার ব্যবসায়ের দায়িত্ব পালনের জন্য পার মান্থ, প্রতি মাসে কয় টাকা করে বেতন পাবে? 5,000 টাকা করে বেতন পাবে সে। ওকে, তাহলে এই যে বেলির বেতন, এই বেলির বেতনটা ফার্স্টে কোথায় যাবে বলো তো? আবন্টনের ডেবিটে বসবে বেতন। আর যেটা আবন্টনের ডেবিটে বসে ওইটা পরবর্তীতে কোথায় চলে যায়? তাহলে মূলধনের কোথায় যাবে? ক্রেডিটে, তাই না? আচ্ছা, হ্যাঁ আমি বুঝাচ্ছি। তাহলে বেলির বেতন আবন্টনের ডেবিটে বসার কথা, অ্যান্ড দেন কোথায় চলে যাওয়ার কথা? মূলধনের ক্রেডিটে চলে যাওয়ার কথা। এখন দেখো, কোনো একটা তথ্যকে আবন্টনের ডেবিটে যখন আমরা বসাই তখন আমরা টেস্ট করি এই তথ্যটা সমন্বয়ের পূর্বের গ্রুপে নাকি সমন্বয়ের পরের গ্রুপে। যে তথ্যটা সমন্বয় করার পর মুনাফা, ওই তথ্যটা আবন্টনের ডেবিট হোক ক্রেডিট হোক বসার কথা থাকলেও বসবে? বসবে না। তাহলে এই যে বেলির যে বেতন, এই বেলির বেতনটা কোন গ্রুপে আছে বলো তো? ডেবিট করার পরের গ্রুপে আছে, অর্থাৎ বেলির বেতন ডেবিট করার পর মুনাফা দেয়। তাহলে বেলির বেতন আবন্টনের ডেবিটে বসার কথা, কিন্তু আমরা কি বসাবো? না, বসাবো না। কিন্তু মূলধনের ক্রেডিটে যাওয়ার কথা, যাবে নাকি যাবে না? যাবে। তাহলে আবন্টনের ডেবিটে বসার কথা, বাট বসাচ্ছি না, কারণ এটা ডেবিট করার পর মুনাফা দেয় বা হিসাবভুক্ত করার পর মুনাফা দেয়, এর জন্য আমরা আবন্টনে বসাচ্ছি না। তবে ঠিকই এটাকে আমরা কি করব? মূলধনের ক্রেডিটে নিয়ে যাব। কেন? কারণ যে আবন্টনে বসবে বা বসবে না তার সাথে মূলধনে যাবে না যাবে না এটার কোনো সম্পর্ক আছে? নাই। আবন্টনে বসবে নাকি বসবে না এটা ডিপেন্ড করে সমন্বয় করা হয়েছে কি হয় নাই, সমন্বয়ের পূর্বে নাকি পরে, এই কথাটা। আর মূলধনে যাবে কি যাবে না এটা ডিপেন্ড করে বেতন গ্রহণ করেছে নাকি করে নাই এটার উপর। তাহলে বেতন বেলি গ্রহণ করেছেন এই কথাটা কি এখানে কোথাও বলেছে? বলে নাই কিন্তু। ওকে, যেহেতু বেলি বেতন গ্রহণ করেছেন এই কথাটা এখানে কোথাও বলে নাই, দ্যাটস ওয়াই বেতন যদিও আবন্টনের ডেবিটে যাবে না, বসবে না, কিন্তু ঠিকই মূলধনের ক্রেডিটে যাবে। ওকে স্যার, আমি কি বুঝাতে পেরেছি? গুড। এবার আমরা একটু আগাই। অংশীদারের চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করা হয়। আচ্ছা, এখানে একসাথে দুইটা কথা বলে দিস। ওকে, চুক্তিপত্র অনুযায়ী এই ব্যবসায়ের যে মূলধন, এই মূলধনের উপর অংশীদারগণ সুদ পাবেন 10% হারে। আবার অংশীদাররা যে উত্তোলন করছে এই উত্তোলনের উপরও কি করা হবে? 10% হারে সুদ ধার্য করা হবে। তাহলে এখানে কয় রকমের সুদের কথা বলা আছে? একটা কি মূলধনের সুদ, আরেকটা কি উত্তোলনের সুদ। তো আসো আমরা ফার্স্টে মূলধনের সুদ নিয়ে বলি। আচ্ছা, মূলধনের সুদ আবন্টনের ডেবিটে বসবে, অ্যান্ড দেন কোথায় যাবে? মূলধনের ক্রেডিটে যাবে। ওকে, দেখো বেতন বাদে বাকি আর কোনো দফা আবন্টনে বসার ক্ষেত্রে সমস্যা আছে? না, জাস্ট বেতনটা বসার কথা বসে নেই, তাই না? বেতন বাদে বাকি যারা আছে তারা সবাই বসার কথা এবং বসবে, কারণ বাকি সবাই কোন গ্রুপে আছে? সমন্বয়ের পরের পূর্বের গ্রুপে আছে। দ্যাটস ওয়াই। ওকে ফাইন। তাহলে আমরা এখানে মূলধনের যে সুদটা ধরবো, মূলধনের সুদ অ্যাট ফার্স্ট কোথায় বসবে? মূলধনের সুদ অ্যাট ফার্স্ট আবন্টনের ডেবিটে বসবে, তাই না বলো? আচ্ছা, তাহলে মূলধনের সুদকে আমরা আবন্টনের ডেবিটে বসাচ্ছি। আমি এটা একটা খসড়া দেখাচ্ছি তোমাদেরকে, মূলধনের সুদ। অ্যান্ড দেন মূলধনের সুদটাকে আমরা ধরে কোথায় নিয়ে যাব? মূলধনের ক্রেডিটে, কারণ যারাই আবন্টনের ডেবিটে বসবে পরবর্তীতে তারা কোথায় চলে যাবে? মূলধনের ক্রেডিটে। তাহলে আমরা এখানে লিখতে পারি মূলধনের সুদ। ওকে স্যার। এরপরে আসো, উত্তোলনের উপর 10% হারে সুদ ধরতে হবে। তো উত্তোলনের যে সুদ, এই উত্তোলনের সুদটা অ্যাট ফার্স্ট কোথায় যাবে? আবন্টনের ক্রেডিটে। কোথায় যাবে? আবন্টনের ক্রেডিটে। তাহলে আমরা আবন্টনের ক্রেডিটে বসাচ্ছি কাকে? উত্তোলনের সুদকে বসাচ্ছি, তাই না? তো আমরা উত্তোলনের সুদকে আবন্টনের ক্রেডিটে বসালাম। এরপর যারা আবন্টনের ক্রেডিটে বসবে তারা কোথায় যাবে? মূলধনের ডেবিটে। তাহলে আমরা মূলধনের ডেবিটে বসাচ্ছি কাকে? উত্তোলনের সুদকে। ওকে স্যার। এবার আসো, মানে এটা আমি করতেছি কাদের জন্য জানো? যারা একদম আজকে ফার্স্ট স্টার্ট করলো তাদের জন্য। ওকে, এত ভেঙে তো আমি এর আগে বুঝাই নাই, বাট
মানে একদমই যারা জিরো ব্ল্যাঙ্ক, তারাও যদি এই মেথডটা ফলো করো তারা কিন্তু ম্যাথ করতে পারবে, একটু মনোযোগ দিলে বুঝতে পারবে। যে আমি আবন্টনের ডেবিটে যাকে বসাচ্ছি তাকে মূলধনের ক্রেডিটে নিয়ে যাব, আবন্টনের ক্রেডিটে যাকে বসাচ্ছি তাকে মূলধনের ডেবিটে নিয়ে যাব। আবন্টনে বসার কথা কিন্তু বসতেছে না, কেন? সমন্বয়ের পর ডেবিট করার পর হিসাবভুক্ত করার পর বলার কারণে বেতন বসার কথা আবন্টনের ডেবিটে, তাই বসতেছে না। কিন্তু ঠিকই সে মূলধনের ক্রেডিটে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ আবন্টনে যদি নাও বসে মূলধনে যাবে, আবন্টনে যদি বসে তারপরেও মূলধনে নাও যেতে পারে। কারণ আবন্টনে বসবে কি বসবে না এটার সাথে মূলধনে যাবে কি যাবে না তার কোনো সম্পর্ক নাই। আবন্টনে বসবে কি বসবে না এই বিষয়টার সাথে সম্পর্ক কার? ওই যে ডেবিট করার পর, হিসাবভুক্ত করার পর, সমন্বয় করার পর, এই কথাটার। আর মূলধনে যাবে কি যাবে না এটার সাথে সম্পর্ক কার? সে অংশীদার গ্রহণ করছে নাকি করে নাই একটার উপর। যদি বেতন অংশীদার গ্রহণ করতো তাহলে আর মূলধনে যেত না। অংশীদার যে বা বেলি বেতন গ্রহণ করেছেন এটা যেহেতু কোথাও বলে নাই, তারপর আমরা ধরে নিলাম যে বেলি এখনও বেতনটা গ্রহণ করে নাই, তাই যদিও আবন্টনের ডেবিটে বসে নাই কিন্তু ঠিকই মূলধনের ক্রেডিটে যাচ্ছে। আর যদি বলতো যে বেতন বেলি গ্রহণ করেছেন, তাহলে এটা আবন্টনের ডেবিটেও বসতো না, মূলধনের ক্রেডিটেও যেত না। আবার যদি বলতো বেলি বেতন গ্রহণ করেছেন কিন্তু সমন্বয়ের পর এই কথাটা বলে নেই, তাহলে বেতন আবন্টনের ডেবিটে বসতো কিন্তু মূলধনে যেত না। বেতন যদি সমন্বয়ের পূর্বে বলতো তাহলে বেতন কিন্তু আবন্টনের ডেবিটে বসতো। ওকে, বেতন গ্রহণ করেছেন তিনি বেলি, তাহলে মূলধনের ক্রেডিটে যেত না। তো এটা আমাদের বুঝতে হবে, আমরা তো অলরেডি বেসিকগুলো দেখেছি, তাই না? ওকে ফাইন। এরপরে এখানে কি বললো, তো মূলধনের সুদ আমরা আবন্টনের ডেবিটে বসাচ্ছি, দেন মূলধনের ক্রেডিটে নিয়ে যাচ্ছি। মূল উত্তোলনের সুদকে আমরা আবন্টনের ক্রেডিটে বসাচ্ছি, অ্যান্ড দেন আমরা মূলধনের ডেবিটে নিয়ে যাচ্ছি। এরপর কি বললো স্যার? এখানে বললো দেখো, সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ যথাক্রমে মোট 25,000 টাকা, 20,000 টাকা এবং 15,000 টাকা উত্তোলন করে। এখানে উত্তোলন মানে নগদ উত্তোলন, জাস্ট উত্তোলন মানে নগদ উত্তোলন। তাহলে 25,000 টাকা কে উত্তোলন করছে? জবা। 20,000 টাকা কে করছে? টগর। 15,000 টাকা কে করছে? বেলি। অর্থাৎ এখানে ক্রমিক, মানে এই যে এখানে যেই ক্রম আছে ওই ক্রম অনুযায়ী আমরা এখানে ধরবো। ওকে, যথাক্রম যেহেতু বলছে তার মানে প্রথম জনেরটা প্রথমটা, দ্বিতীয় জনেরটা দ্বিতীয়টা, তৃতীয় জনেরটা তৃতীয়টা। ওকে, তাহলে লাভের আশায় সারা বছরে মোট উত্তোলন করছে জবা 25,000 টাকা, টগর 20,000 টাকা এবং বেলি 15,000 টাকা। তাহলে এই টাকাগুলাকে আমরা কি বলবো স্যার? নগদ উত্তোলন। কি বলবো? নগদ উত্তোলন। আর আমরা জানি নগদ উত্তোলন এটা কোথায় যায়? মূলধনের ডেবিটে যায়। কোথায় যায়? তাহলে এই নগদ উত্তোলনগুলোকে আমরা কোথায় বসাবো? এই মূলধন হিসাবে ডেবিট দিকে বসাবো, তাই না স্যার? নগদ উত্তোলন। ওকে, আচ্ছা এবার কি বললো? 2024 সালের 1 জুলাই তারিখে বেলি ব্যবসায় অতিরিক্ত 50,000 টাকা বিনিয়োগ করে। 1 জুলাই বেলি ব্যবসায় নতুন করে অতিরিক্ত মূলধন দিল কত? 50,000 টাকা। তো স্যার তোমরাই বলো, এই যে অতিরিক্ত মূলধন, এই অতিরিক্ত মূলধনটা কোথায় যায়? মূলধনের ক্রেডিটে যায়। কোথায় যায়? হ্যাঁ, তাহলে আমরা অতিরিক্ত মূলধন 50,000 টাকাকে কোথায় বসাবো? মূলধন হিসাবের ক্রেডিটে বসাবো। তাহলে 5 অতিরিক্ত মূলধন, রাইট? আচ্ছা, অতিরিক্ত মূলধন। আমরা একটা জাস্ট খসড়া দাঁড় করাচ্ছি যে আমাদের অঙ্কের মানে অঙ্কটা আসলে কেমন হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপরে কি বললো? বেলির বেতন ডেবিট করার পর, এই কথাটা বলার কারণেই কিন্তু আমরা বেতনকে আবন্টনের ডেবিটে আনি নাই। এই কথাটা না বললে আমরা ঠিকই বেতনকে আবন্টনের ডেবিটে বসাতাম, এটা বলার কারণেই কিন্তু বসাইনি। তো বেলির বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে, এই যে এই কথাটা বলার কারণে বাকি সবাইকে বসিয়েছি। আচ্ছা, ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ 1,59,500 টাকা। তো এখানে কি দেয়া আছে? 1,59,500, এটা কি? নিট মুনাফা। আমরা সবাই জানি নিট মুনাফা কোথায় যায়? আবন্টনের ক্রেডিটে যায়। তাহলে আমরা আবন্টনের ক্রেডিটে কি বসাবো বলো? নিট মুনাফাকে বসাবো। ওকে, আচ্ছা, তো আমরা তো জানি যে মুনাফার অংশ ডেবিটে বসছে দেখে মূলধনের ক্রেডিটে চলে গেছে, মূলধনের সুদ আবন্টনের ডেবিটে বসছে, দ্যাটস ওয়াই মূলধনের ক্রেডিটে চলে গেছে। উত্তোলনের সুদ আবন্টনের ক্রেডিটে বসছে, দ্যাটস ওয়াই মূলধনের ডেবিটে চলে গেছে।
সেই অনুযায়ী নিট মুনাফা আবন্টনের ক্রেডিটে বসার ফলে এটা কোথায় চলে যাওয়ার কথা? মূলধনের ডেবিটে চলে যাওয়ার কথা। কিন্তু আমরা নিট মুনাফাকে অন্য কোথাও নিব না। নিট মুনাফা ও হলো খুবই এক্সেপশনাল একটা আইটেম। হ্যাঁ, নিট মুনাফাটা কি স্যার? এক্সেপশনাল। ও জাস্ট আবন্টনেই বসবে, ও পরবর্তীতে আর কোথাও শিফট হবে না, আর অন্য কোথাও ট্রান্সফার হবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নেট মুনাফাটা আবন্টনের ক্রেডিটে বসতেছে, এটা মূলধনে বা চলতি হিসাবে বা অন্য কোনো হিসাবে আর কখনোই যাবে না। কেন জানো? বলো তো কেন? কারণ এই নেট মুনাফার অংশটাকেই আমরা কি বলি? আমরা কিন্তু মুনাফার অংশকে আবন্টনের এই মূলধনের ক্রেডিটে নিচ্ছি। মুনাফার অংশ আবন্টনের ডেবিটে বসলো, দেন মুনাফার অংশটা কোথায় গেল? মূলধনের ক্রেডিটে গেল। তো এই মুনাফার অংশটা যেহেতু মূলধনের ক্রেডিটে চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা নেট মুনাফাটাকে আর আলাদা করে মূলধনের ক্রেডিটে নিই না। নিলে কি হবে বলো তো? একই জিনিস দুইবার নেওয়া হয়ে যাবে, দ্বৈত গণনা হয়ে যাবে। ভুল, অবভিয়াসলি ভুল হবে। আমি একই জিনিস যদি দুইবার গণনা করি, দুইবার কাউন্ট করি, তাহলে এটা ভুল হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে নেট মুনাফাটা অন্যদের মতো না। আবন্টনের অন্যান্য তথ্যরা যেমন আবন্টনে বসার পর মূলধনে চলে যায়, নেট মুনাফাটা জাস্ট আবন্টনেই বসবে, পরবর্তীতে এটা মূলধনে যাবে না। বুঝতে পেরেছি সবাই? গুড। তাহলে এখন দেখো, আমরা যদি আমাদেরকে কি বললো, অংশীদারি ব্যবসায় লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। তো আমরা এখন লাভ লোকসান আবন্টন হিসাব যদি প্রস্তুত করি, বলো তো আমাদের আবন্টনের ডেবিট দিকে কয়টা দফা হবে? দুইটা। কি কি? মুনাফার অংশ, মূলধনের সুদ। বাট অ্যাকচুয়ালি হওয়ার কথা কয়টা? তিনটা। আচ্ছা, কয়টা? পাঁচটা। আবন্টনের ডেবিটে হওয়ার কথা কয়টা? এক, মূলধনের সুদ আছে, লিখবো। দুই, ঋণের সুদ। ঋণেই তো নাই, তো সুদই কোত্থেকে আসবে? আসবে না, স্কিপ। তিন, কি? বেতন আছে না নাই? আছে, বেতন আছে, বসার কথা ছিল কিন্তু বসে নাই। কেন? ওই যে বেতন সমন্বয় করার পর কথাটা বলা আছে। চার, কমিশন। আমাদের এই কোয়েশনে কোথাও কমিশন আছে? নাই, সো আমরা বসাবো না। পাঁচ, মুনাফার অংশ আছে, বসালাম। তাহলে পাঁচটা বসার কথা, কিন্তু বসছে কয়টা? দুইটা। ওকে স্যার। আবার আবন্টনের ক্রেডিটে কয়টা বসার কথা বলো তো? তিনটা। নেট মুনাফা আছে, বসিয়েছি। দেন কি? উত্তোলনের সুদ আছে, বসিয়েছি। তিন, পণ্য উত্তোলন। আমাদের কোয়েশনে কোথাও পণ্য উত্তোলন আছে? নাই। তার মানে যেটা নাই ওটা স্কিপ করে দিবা। ওকে, আচ্ছা। দেন আসো আমরা মূলধন হিসাব প্রস্তুত করব। আচ্ছা, তো মূলধন হিসাব আমরা যখন স্টার্ট করি, কাকে দিয়ে স্টার্ট করি মূলধন হিসাব? প্রারম্ভিক মূলধন দিয়ে। আমাদের কোয়েশনে প্রারম্ভিক মূলধন আছে না বলো? আচ্ছা, সো আমরা মূলধন হিসাব স্টার্ট করব কাকে দিয়ে? প্রারম্ভিক মূলধন দিয়ে। এরপরে আমরা কাকে বসাই? অতিরিক্ত মূলধন। কাকে বসাই? অতিরিক্ত মূলধন আছে না নাই? আছে, বসাবো। এরপরে কাকে বসাই? নগদ উত্তোলন। কাকে? নগদ উত্তোলন। আমাদের কোয়েশনে নগদ উত্তোলন আছে না নাই? আছে, আমরা বসাবো। কোথায় বসাবো? ডেবিট দিকে। এই তিনটা বসানোর পর আমরা কি করব বলো তো? এই যে আবন্টনের ডেবিটে যারা আছে তাদেরকে মূলধনের ক্রেডিটে নিয়ে যাব। তাহলে আবন্টনের ডেবিটে কয়টা? দুইটা। এই দুইটাকে কিন্তু আমরা নিব, মূলধনের সুদ এবং মুনাফার অংশ দুইটাকে নিলাম। আর আবন্টনের ডেবিটে বেতন বসার কথা ছিল, দুর্ভাগ্যবশত বসে নাই, ওকেও আমরা কি করব? মূলধনে ক্রেডিটে বসিয়ে দেব। ওকে স্যার? আচ্ছা, এরপরে আসো আবন্টনের ক্রেডিটের দফাগুলোকে আমরা কোথায় বসাবো? মূলধনের ডেবিট। তো আবন্টনের ক্রেডিটে কে আছে? উত্তোলনের সুদ, ওকে আমরা মূলধনের ডেবিটে বসাবো। আর কি আছে? নেট মুনাফা। ও তো এক্সেপশনাল, ও কোথাও যায় না, সো আমরা নেট মুনাফাকে মূলধনে ট্রান্সফার করব না। ওকে, তো এই ছিল আমাদের ম্যাথের অ্যানালাইসিস। আমরা কি সবাই বুঝতে পারছি? ওকে, তাহলে চলো আমরা এখন এই ম্যাথটাকে সলভ করে ফেলি। আচ্ছা, ক নাম্বার কোয়েশ্চেন। ক আমাদেরকে কি বললো বলো তো? যে 2024 সালে বেলির মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করো। জাস্ট কার্ডটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমি এক কাজ করি, আমি সবারটাই করে দিই। হ্যাঁ, সবারটাই করি। আগে বেলিরটা করি, পরে বাকিদেরটা করে দিই। আচ্ছা, বেলির মূলধনের সুদ ইকুয়াল, আচ্ছা বেলির মূলধনের সুদ কত হবে? ইকুয়াল, আচ্ছা দেখো, আমরা যে মূলধনের সুদ ধরি, আমরা কয় রকম মূলধনের উপর সুদ ধরি বলো তো? দুই রকম। একটা কি? প্রারম্ভিক মূলধন, আরেকটা কি? অতিরিক্ত মূলধন, রাইট? আচ্ছা, তাহলে বেলির প্রারম্ভিক মূলধন কত ছিল বলো তো?
50,000। তো বেলির যে প্রারম্ভিক মূলধন 50,000, এটার উপরে আমরা কয় পার্সেন্ট সুদ ধরবো? 10%। এবং আমরা পুরো বছরের সুদ ধরবো। এই যে 50,000কে 10% দিয়ে গুণ দিলাম, এখানকার রেজাল্ট কত? 5,000। এই 5,000 হলো পুরো বছরের সুদ, কারণ এই প্রারম্ভিক মূলধনটা বছরের শুরু থেকেই আমরা ব্যবহার করেছি, এজন্য পুরো বছরের সুদ ধরতে হবে। ওকে, প্লাস বেলি আমাদেরকে অতিরিক্ত মূলধন দিয়েছে কত টাকা বলো তো? অতিরিক্ত মূলধন দিয়েছে কত? 50,000। আচ্ছা, তাহলে বেলির অতিরিক্ত মূলধন 50,000, এটার উপরেও আমরা সুদ ধরবো কয় পার্সেন্ট? 10%। তবে বলো তো, এই অতিরিক্ত মূলধনের উপর আমরা কি পুরো বছরের সুদ ধরবো? অবভিয়াসলি নট, বিকজ সে তো বছরের শুরুতে দেয় নাই, সে দিছে কবে? 1 জুলাই। তো আমি অতিরিক্ত মূলধনটা 1 জুলাই পেয়েছি, অঙ্ক করতেছি 31 ডিসেম্বর, তাহলে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পুরো 1 বছর হয় নাকি 6 মাস হয়? তাহলে আমরা সুদ ধরবো কয় মাসের? 6 মাসের। গুণ 6 নিচে 12, এটা অবশ্যই এখানে লিখবা, হ্যাঁ, আমার জায়গা হয় না দেখে আমি নিচে লিখছি। ওকে, তাহলে এখানে কত হয় স্যার বলো তো? 5,000 প্লাস এখানে কত হবে? 2,500, টোটাল কত হয়? 7,500 টাকা। এতটুকুই হলো ক। এখানে জাস্ট বেলির মূলধনের সুদের পরিমাণ তোমাকে নির্ণয় করতে বলছে। ক কত ছোট, তাই না? আচ্ছা, আমরা যদি খ এবং গ করতে চাই তাহলে আমাদের কি কি দরকার বলো তো? প্রত্যেক অংশীদারের মূলধনের সুদ দরকার, আমরা কি জানি? তো চলো আমরা গণনা করে রাখি। প্রত্যেক অংশীদারের উত্তোলনের সুদ দরকার, তাই না? আমরা কি জানি? তাহলে মূলধনের সুদ আর উত্তোলনের সুদগুলো আমরা গণনা করে রাখি। ওকে, তাহলে আমাদের ম্যাথ করাটা সুবিধা হবে। আমরা এখানে গণনা করি, হ্যাঁ। আচ্ছা, জবার মূলধনের সুদ ইকুয়াল, আচ্ছা বলো তো স্যার, জবা কয় টাকা দিয়েছিল? জবার প্রারম্ভিক মূলধন 2 লাখ, এটার উপরে 10% ইকুয়াল কয় টাকা হয়? 20,000 টাকা। আচ্ছা, আমরা জবার মূলধনের সুদ পেলাম কত? 20,000 টাকা। এরপরে আমরা টগরেরটা করে ফেলি। আচ্ছা, টগরের মূলধনের সুদ ইকুয়াল, টগর দিয়েছিল কত? 1,50,000 গুণ 10%, তাহলে হয় কত? 15,000 টাকা। তাহলে আমরা জবার মূলধনের সুদ পেলাম 20,000, টগরের মূলধনের সুদ পেলাম 15,000, এবং আমরা বেলির মূলধনের সুদ পেলাম কত? 7,500। এবার আসলে আমরা উত্তোলনের সুদ নির্ণয় করি, হ্যাঁ। আচ্ছা, উত্তোলনের সুদ নির্ণয়। স্যার দেখো, আমরা যখন উত্তোলনের সুদ নির্ণয় করব, এখানে কয়েকটা প্যাটার্নের উত্তোলন আছে। এক হলো বার্ষিক মোট উত্তোলন, যার কোনো তারিখ নাই। তো বার্ষিক মোট উত্তোলনের ক্ষেত্রে যদি তারিখ না থাকে আমরা 6 মাসের সুদ ধরব। আর একটা হলো বার্ষিক মোট উত্তোলন, তবে তারিখ দেয়া আছে, সেক্ষেত্রে আমরা 6 মাসের সুদ ধরবো না, তারিখ অনুযায়ী ধরবো। আর একটা হলো প্রতি মাসের শুরুতে বা মাঝামাঝি বা শেষে উত্তোলন, ওইটা আরেকটা প্যাটার্ন, আমি নেক্সটে শিখাবো। আরেকটা হলো 2 মাস পর পর বা 3 মাস পর পর উত্তোলন, দ্বিমাসিক বা ত্রৈমাসিক। তো এইগুলো মানে এই যে বার্ষিক মোট উত্তোলন, মাসিক উত্তোলন, দ্বিমাসিক উত্তোলন, ত্রৈমাসিক উত্তোলন, এরকম ভিন্ন ভিন্ন প্যাটার্ন আছে উত্তোলনের, এবং প্যাটার্ন অনুযায়ী আমরা কি করি? উত্তোলনের সুদ ধার্য করি। তো আমাদের আজকের এই ম্যাথে উত্তোলনটা কি আকারে দেয়া আছে বলো তো স্যার? এই যে এখানে 25,000, 20,000, 15,000 যে উত্তোলন দেয়া আছে, কি আকারে আছে? বার্ষিক আকারে। কি আকারে? বার্ষিক আকারে। এই যে তারা সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ যথাক্রমে মোট 25,000, 20,000 ও 15,000 টাকা উত্তোলন করে। তার মানে এগুলো হলো বার্ষিক মোট উত্তোলন। এখন কবে করছে সেই তারিখটা কি দেয়া আছে? নাই। তাহলে আমরা কি করব বলো তো স্যার? আমরা 6 মাসের সুদ ধরবো। কয় মাসের সুদ ধরবো? 6 মাস। তাহলে মোট বার্ষিক উত্তোলন দেয়া থাকলে, তারিখ না থাকলে আমরা কি করব? 6 মাসের সুদ ধরব। তাহলে আসো আমরা উত্তোলনের সুদ নির্ণয় করি। অ্যাট ফার্স্ট কার্ডটা করব জবা। তাহলে জবা উত্তোলন করেছে কত স্যার বলো তো? 25,000 টাকা। এটার উপর কয় পার্সেন্ট সুদ ধরবো? 10%। কয় মাসের? 6 মাস। সেক্ষেত্রে কত হয় স্যার? 1,250 টাকা। এরপরে হলো গিয়ে টগর। আচ্ছা, টগর কত উত্তোলন করেছে?
20,000 টাকা, রাইট? ওই যে টগর 20,000 টাকা উত্তোলন করেছে, গুণ 10% সুদ ধরবো কয় মাসে? 6 মাস। 1 বছরে 12 মাস, তাই নিচে 12, আমরা 6 মাসের সুদ ধরতেছি বিধায় উপরে 6। আচ্ছা বলো, আমরা যদি 4 মাসের ধরতাম তো নিচের 12 ঠিক থাকতো, উপরে আমরা যদি 3 মাসের সুদ ধরতাম নিচের 12 ঠিকই থাকতো, নিচে কি হতো? 3। বিষয়টা এরকম, হ্যাঁ? তার আমরা যত মাসের সুদ ধরবো উপরে তত বসাবো। আচ্ছা, ইকুয়াল কত হয়? 1,000 টাকা। আচ্ছা, বেলির উত্তোলন কত স্যার? 15,000। 10% আমরা সুদ ধরতেছি, 6/12 ইকুয়াল, তাহলে এখানে কত হয়? 750 টাকা। ওকে, তো অঙ্ক আমরা যখন ম্যাথ করব, দেখো আমাদের মূলধনের সুদের প্রয়োজন হবে নাকি হবে না? হবে। তা আমরা যখন মূলধনের সুদ বসাবো তখন আমরা বেলির কত টাকা বসাবো? 7,500। আমরা জবার কত বসাবো? 20,000। আমরা টগরের কত বসাবো? 15,000। আবার আমাদের উত্তোলনের সুদের প্রয়োজন আছে না নাই? আছে। যখন উত্তোলনের সুদ বসাবো তখন জবার কত বসাবো? 1250, টগরের 1,000, আর বেলির কত? 750। ঠিক আছে? ওকে, এটা ছবি তুলে রাখছো? ওকে, আচ্ছা স্যার, তো ক শেষ, এবার আসলে আমরা খ করি। হ্যাঁ, আচ্ছা, খ আমরা কি করব? অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব, তাই না? তাহলে আমরা লিখি জবা, টগর ও বেলির লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব। ওকে, আচ্ছা, কবে করতেছি আমরা এটা? 31 ডিসেম্বর 2024। 31 ডিসেম্বর 2024 ইং সমাপ্ত বছরের জন্য। এই সমাপ্ত বছরের জন্য কথাটা যদি না লিখো, টিচার চাইলে মার্কস কেটে দিতে পারে, তখন তোমার কিছুই বলার থাকবে না। সো সচেতন থাকতে হবে। ওকে, আচ্ছা, বিবরণ টাকা, বিবরণ টাকা। আচ্ছা, এই সাইডে কি হবে বলো তো? এটা হলো ডেবিট দিক আর এটা হলো ক্রেডিট। স্যার, এই ডেবিট অ্যান্ড ক্রেডিট এগুলো কিন্তু মেনশন করতে হবে। ওকে, তাহলে আমরা এখন ম্যাথটা কি সলভ করব? আমি মার্কার কোথায় রাখছি? আচ্ছা, আমরা এখন ম্যাথ সলভ করি। স্যার, ম্যাথ পুরো বুঝানো হয়ে গেছে, এখন আমরা জাস্ট ম্যাথটাকে সলভ করতেছি। ওকে, তুমি একটু দেখো। আচ্ছা, ওকে, তো আমরা লাভ লোকসান আবন্টন হিসাবের কোন দিকটাকে ফার্স্টে কভার করবো যেন? ক্রেডিট দিক। তো বলো তো স্যার, ক্রেডিট দিকে কয়টা আইটেম? সবার আগে কাকে লিখতে হয়? এরপরে কি লিখবো? তাহলে চলো নেট মুনাফা লিখি। যেহেতু নেট মুনাফা আবন্টনেই বসবে, আর কোথাও যাবে না, দ্যাটস ওয়াই নেট মুনাফার উপরে আমরা কোনো হেডলাইন দিব না। ওকে, জাস্ট নেট মুনাফা ডিরেক্টলি লিখবো, নেট মুনাফা। আচ্ছা, নেট মুনাফা কয় টাকা স্যার? ওইখানে দেয়া আছে সবার লাস্টের লাইনে কত? 1,59,500। ওকে, এবার আমরা কাকে বসাবো? উত্তোলনের সুদ। আচ্ছা, উত্তোলনের সুদ জাস্ট আবন্টনে বসবে নাকি আবন্টনের পর শিফট হবে? কোথায় শিফট হবে? মূলধনে। সো আমরা আগে হেডলাইনে মূলধন কথাটা লিখে নিব, অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব। এবার আমরা ব্র্যাকেটে লিখি উত্তোলনের সুদ। এটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখে রাখলাম, উত্তোলনের সুদ। ওকে, আচ্ছা, অংশীদার কয়জন? 3 জন, জবা, টগর আর কে স্যার? বেলি। আচ্ছা, জবার উত্তোলনের সুদ কত পেয়েছিলাম আমরা? এই যে একটু আগে আমরা কতে মানে ক করার পর গণনা করে রেখেছিলাম, তাই না? কত পেয়েছিলাম? উত্তোলনের সুদ 1250 পেয়েছিলাম, তাই না? টগরের পেয়েছিলাম কত? 1000। আর বেলির পেয়েছিলাম 750। তিনটাকে আমরা এখন কি করব? যোগ করে দেব।
যোগ করলে কত হয় স্যার? 3000, 3000, রাইট? আচ্ছা আমি আবার তোমাদেরকে একটু বুঝাই। এই যে আমি উত্তোলনের সুদ লিখলাম, উত্তোলনের সুদ লেখার আগে আমি অংশীদারদের মূলধন হিসাব কথাটা লিখে নিস, মানে উত্তোলনের সুদের আগে একটা হেডলাইন দিলাম অংশীদারদের মূলধন হিসাব। নেট মুনাফা বসানোর আগে আমি কি কোনো হেডলাইন দিয়েছি? কেন? কারণ হলো উত্তোলনের সুদটা আবন্টনের ক্রেডিটে এখন বসলো, পরে আবার এটা মূলধনের ডেবিটে চলে যাবে। কোথায় চলে যাবে? যেহেতু মূলধনের ডেবিটে যাবে তাই আমি মূলধন হিসাব লিখছি। কখনো কখনো আমি একটু বাড়তি কথা বলে রাখি, কখনো কখনো উত্তোলনের সুদটা চলতি হিসাবেও যায়, তখন কিন্তু আমি এখানে মূলধন লিখবো না, আমি কি লিখবো? চলতি হিসাব। তাহলে আবন্টনের তথ্যটা পরবর্তীতে যেখানে যাবে আমরা হেডলাইনে তার নামটা লিখব। বর্তমানে কোথায় যাবে? মূলধন হিসাবে যাবে। এই কারণে আমরা উত্তোলনের সুদের উপরে হেডলাইন দিলাম কি? অংশীদারদের মূলধন হিসাব। যদি উত্তোলনের সুদটা চলতি হিসাবে যেত তাহলে আমরা হেডলাইনে কি লিখতাম? অংশীদারদের চলতি হিসাব। যদি ঋণ হিসাবে যেত তাহলে আমরা কি লিখতাম? অংশীদারদের ঋণ হিসাব। অর্থাৎ আবন্টনের তথ্যটা মূলধনে গেলে মূলধন হিসাব লিখবা, চলতি হিসাবে গেলে চলতি হিসাব লিখবা, ঋণ হিসাবে গেলে ঋণ হিসাব লিখবা। আর কোথাও না যাওয়ার কারণে এই নেট মুনাফার উপরে কিছু লিখিই নেই। ওকে স্যার, আমরা কি বুঝতে পারছি? গুড। তো আবন্টনের ক্রেডিটে নেট মুনাফা ফার্স্টে বসালাম অ্যান্ড দেন উত্তোলনের সুদ বসালাম। এখন কি আর বসানোর কিছু আছে? নো। তার মানে আমাদের আবন্টনের ক্রেডিট দিক কমপ্লিট। এখন আমরা কোন দিক নিয়ে কাজ করব? এখন আমরা ডেবিট দিক নিয়ে কাজ করব। তো বলো আবন্টনের ডেবিটে কয়টা আইটেম আসবে? দুইটা। একটা কি মুনাফার অংশ, আর একটা কি মূলধনের সুদ। আমরা জানি মুনাফার অংশ সবার শেষে বসাতে হয়, তাই না? তাহলে আগে কাকে বসাবো বলো? মূলধনের সুদকে। অ্যান্ড দেন কাকে বসাবো? মুনাফার অংশকে। তাহলে এখন বলো তো এই যে মূলধনের সুদ, এটা কি আবন্টনের ডেবিটেই বসবে নাকি পরবর্তীতে মূলধনে চলে যাবে? তাহলে আমি মূলধনের সুদটা বসানোর আগে হেডলাইন দিব নাকি দিব না? দিব। কি দিব? অংশীদারদের মূলধন হিসেবে। আবার মুনাফার অংশটা আবন্টনের ডেবিটে বসবে, পরে কোথায় চলে যাবে? মূলধনের ক্রেডিট। তাহলে মুনাফার অংশ বসানোর আগে হেডলাইন দিব নাকি দিব না? দিব। তার মানে দেখো একটা, দুইটা, তিনটা, এই তিনটার ক্ষেত্রে আমরা হেডলাইন দিচ্ছি অংশীদারদের মূলধন হিসাব। শুধু মুনাফার ক্ষেত্রে, নেট মুনাফার ক্ষেত্রে দিচ্ছি না। ওকে, কারণ নেট মুনাফা কোথাও যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিখি অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব। এখানে আমরা কি লিখব? মূলধনের সুদ। মূলধনের সুদ। ওকে, ফার্স্টে আমরা জবারটা লিখব, দেন টগরেরটা লিখব, অ্যান্ড দেন বেলিরটা লিখব। আচ্ছা জবার কত পেয়েছিলাম জানো? ওই যে গণনা করে আমরা জবারটা পেয়েছিলাম কত পেয়েছিলাম? 750 নাকি 7500 পেয়েছিলাম? ও সরি, জবার ছিল 20,000, বেলের 7500 ছিল। আচ্ছা জবার ছিল কত? আর টগরের 15,000 আর বেলির 7500। এখন আমরা তিনোটাকে যোগ করব, তাহলে কত হয়? 42,500 হলো। আচ্ছা তাহলে মূলধনের সুদ বসালাম, এবার কাকে বসাবো? মুনাফার অংশ। তবে আগে হেডলাইন দিয়ে নিই, অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব। ওকে, মুনাফার অংশ। ওকে স্যার। আচ্ছা ফার্স্টে কাকে বসাবো? জবা, তারপরে টগর এবং সবার শেষে বেলিকে বসাবো। ওকে স্যার, ওখানে কি ওই যে রেকর্ড কথাটা আছে দেখো তো, REC লাল। ওকে ফাইন। আচ্ছা তো আমরা জবা, টগর, বেলি লিখলাম। ওকে, এবার আমরা মুনাফার অংশ নির্ণয় করব। তো মুনাফার অংশ নির্ণয় করার নিয়মটা কি? নিয়মটা হলো অ্যাট ফার্স্ট আমরা ক্রেডিটের যোগফল ক্রেডিটেও বসাবো, ডেবিটেও বসাবো। আবন্টনের ক্রেডিটের যোগফলটা ক্রেডিটেও বসাতে হবে, ডেবিটেও বসাতে হবে। তাহলে ক্রেডিটের যোগফল কত বলো তো স্যার? 1,59,500 যোগ 3,000। গুড, 1,62,500 ক্লোজ। সেম টাকাটাই আবার আমি ডেবিটে বসাচ্ছি, 1,62,500। অর্থাৎ ক্রেডিটের যোগফল ক্রেডিটেও বসবে, ডেবিটেও বসবে। এই যে আমি যোগফলটা বসালাম, এখান থেকে এবার আমরা ডেবিটগুলোকে মাইনাস করে দিব। তো আমাদের ডেবিট আছে কয়টা? একটা। কত? 42,500। আচ্ছা তাহলে এখন আমরা 1,62,500 থেকে মাইনাস করে দিব 42,500।
তাহলে হয় কত, 1,20,000। এই যে 1,20,000, এটা আমরা কি করবো জানো, এই যে মুনাফার অংশে সবার শেষে কে, বেলি, এই বেলির সোজা টাকার ঘরে বসাবো। 1,20,000, 1,20,000। ওকে স্যার, এই 1,20,000 টাকার নাম কি, বন্টনযোগ্য মুনাফা। কি নাম, এটা হলো নিট মুনাফা। এটা আমরা কিন্তু অংশীদারদের মধ্যে ভাগ করি না, বন্টন করি না। এই যে 1,20,000 পেলাম, অর্থাৎ ক্রেডিটের যোগফল থেকে ডেবিট মাইনাস করে যে টাকাটা পেলাম, এই টাকাটার নাম হলো বন্টনযোগ্য মুনাফা। এই বন্টনযোগ্য মুনাফাটাকে আমরা তিনজনের মধ্যে বন্টন করব, ভাগ করে দেব। বলো তো স্যার কিভাবে ভাগ করব? ওই যে ফার্স্টে বলেছিল কিভাবে, 3:2:1 এই অনুপাতে ভাগ করতে হবে। আচ্ছা, এই টাকাটাকে আমরা টোটাল কয় ভাগ করব, 6 ভাগ। এই যে 3 ভাগ, 2 ভাগ, 1 ভাগ, কত হয়, 6 ভাগ। তাহলে 6 ভাগ করব। যার 3 ভাগ কে পাবে, জবা। 2 ভাগ কে পাবে, টগর। 1 ভাগ কে পাবে, বেল। তাহলে দেখো 1,20,000কে আমরা ভাগ দিলাম 6 দিয়ে, গুণ দিলাম 3 দিয়ে, ইকুয়াল কত, 60,000। এই 60,000 হলো কার, জবার। সেমভাবে 1,20,000কে আমরা ভাগ দিলাম 6 দিয়ে, গুণ দিলাম 2 দিয়ে, পেলাম কত, 40,000। এই 40,000 কার, টগরের। সেমভাবে 1,20,000কে আমরা ভাগ দিলাম 6 দিয়ে, গুণ দিলাম 1 দিয়ে, পেলাম কত, 20,000। এই 20,000 কার, বেলির। আমরা কি বুঝতে পেরেছি স্যার? তাহলে কিভাবে মুনাফাটাকে বন্টন করতে হয়, অনেক ইজি, তাই না বলো? এখানে এমন কিছু নাই যেটা কঠিন। আমরা ওই বেসিকগুলো যদি একটু মাথায় রাখি, ওই অনুযায়ী যদি ম্যাথটাকে নিয়ে চিন্তা করি, দেখবা সহজেই তুমি বসাতে পারতিস। ওকে, তাহলে আমাদের আবন্টন হিসাব শেষ। এবার বলো তো আমরা কি করব, মূলধন হিসাব। আবন্টনের পর আমরা কি করব, মূলধন হিসাব করব। ওকে, আচ্ছা আবন্টনের ছবি তুলবা, তুলো। ওকে স্যার প্লিজ। ওকে, আচ্ছা তো আমরা আবন্টন শেষ করলাম। এখন আমরা কি করব বলো তো, মূলধন হিসাব করব। কি করব? আচ্ছা, মূলধন হিসাব দুইভাবে করা যায়। একটা হলো পরিবর্তনশীল পদ্ধতি, আর একটা হলো স্থির পদ্ধতি। যদি কখনো তোমাকে চলতি হিসাব করতে বলে, তখন তুমি স্থির পদ্ধতিতে মূলধন হিসাব করবা। আমাদের এই অঙ্কে কি চলতি হিসাব করতে বলছে? বলে নাই। যেহেতু চলতি হিসাব করতে বলে নাই, সো আমরা মূলধন হিসাবটা অবভিয়াসলি কোন পদ্ধতিতে করব, পরিবর্তনশীল পদ্ধতিতে। এখানে বললেও করব, না বললেও করব। ওকে স্যার, আচ্ছা তো মূলধন হিসাব আমরা এখন করব। চলো আমরা মূলধন হিসাবটা স্টার্ট করি। আমি ছক আঁকার জন্য এইগুলো একটু মুছে নিচ্ছি, না আমার জায়গা হবে না। হ্যাঁ, আচ্ছা না, এটা এটা দেখে দেখে করলে সুবিধা হয়। আচ্ছা আমি এখানে লিখি, জবা, টগর ও বেলির মূলধন হিসাব। মূলধন হিসাব, ওকে স্যার। আচ্ছা আমি মূলধন হিসাবে ছকটা আঁকতেছি। ওহো না, এবার ঠিক আছে। আচ্ছা আমরা সমান 2 ভাগ করে নিলাম। এখন এখানে তারিখ আর টাকার জন্য কয়টা ঘর হবে স্যার? 3টা ঘর। সেম এখানে তারিখ, টাকার জন্য কয়টা ঘর? 1 2 3টা ঘর। আচ্ছা এই সাইডটাকে আমরা কি বলবো স্যার? ডেবিট। আর এই সাইডটাকে আমরা কি বলবো? ক্রেডিট। ওকে, তো তারিখ লিখি এখানে, তারিখ। এখানে কি হবে? বিবরণ। এখানে কার নাম লিখবো? জবা, টগর, বেলি। আচ্ছা সেম এখানে আবার তারিখ, এখানে হবে বিবরণ। ওকে, এরপরে জবা, টগর, আর কি হবে স্যার? বেলি। ওকে ঠিক আছে। আচ্ছা তো আমাদের ম্যাথটা হলো 2024 সালের। সো আমরা এখানে 2024 লিখলাম। ওকে, এবার আমরা স্টার্ট করি। স্যার বলো তো আমরা মূলধন হিসাব যে করি, মূলধন হিসাব কয়টা স্টেপ? 1 নাম্বার কাজ কি? প্রারম্ভিক মূলধনকে ধরে মূলধনের
ক্রেডিটে বসাইতে হয় না। আমাদের কোয়েশ্চেনে প্রারম্ভিক মূলধন আছে না নাই? আছে না? এই যে প্রারম্ভিক মূলধন, এগুলাকে আমরা কোথায় বসাবো? মূলধনের ক্রেডিট দিকে বসাবো। কি নামে বসাবো? ব্যালেন্স বিডি নামে। প্রারম্ভিক মূলধনকে বসাবো, কিন্তু প্রারম্ভিক মূলধন কথাটা লিখবো না, লিখবো কি? ব্যালেন্স বিডি, রাইট? তাহলে জানুয়ারির 1 তারিখ আমরা এখানে লিখলাম ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি লিখে প্রারম্ভিক মূলধন বসাবো। জবার প্রারম্ভিক মূলধন কত? 2 লাখ। সো জবারটা জবার ঘরেই বসাইতে হবে, তাই না? টগরের হলো 1,50,000, যার যারটা তার তার ঘরে বসাবা। হ্যাঁ, বেলির হলো 50,000, বেলির 50,000। ওকে, বসানো হয়ে গেল। তো আমরা প্রারম্ভিক মূলধন বসানোর পরে কি করব? অতিরিক্ত মূলধনটাকে বসাবো কোথায়? ক্রেডিট। তাহলে মূলধন হিসাবে প্রথম কাজ প্রারম্ভিক মূলধনকে ক্রেডিটে বসানো, ব্যালেন্স বিডি নামে আমরা বসিয়েছি। দ্বিতীয় কাজ কি? অতিরিক্ত মূলধনকে ক্রেডিটে বসানো। কি নামে? নগদান হিসাব নামে। এখন অতিরিক্ত মূলধন আছে না নাই? আছে। কত? 50,000 টাকা। এই যে অতিরিক্ত মূলধন 50,000 টাকা, এই টাকাটা কার? অতিরিক্ত মূলধন কি সবাই দিয়েছে? প্রারম্ভিক মূলধন যেমন সবাই দিয়েছে, অতিরিক্ত মূলধন কি সবাই দিয়েছে? নো। শুধু কে দিয়েছে? বেলি। তাহলে অতিরিক্ত মূলধনটা শুধুমাত্র কার ঘরে বসবে? বেলির ঘরে বসবে। কি নামে বসবে? নগদান হিসাব নামে। আচ্ছা, তারিখ কি জানুয়ারির 1 হবে? বলো না। অতিরিক্ত মূলধনটা কবে দেওয়া হয়েছে? জুলাইয়ের 1। সো আমরা এখানে জুলাই 1 লিখব। জুলাই 1 অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন তো লেখা যাবে না। অতিরিক্ত মূলধনের পরিবর্তে কি লিখতে হবে? নগদান হিসাব। আমরা বসাচ্ছি অতিরিক্ত মূলধনকে, বাট নাম দেব কি? নগদান হিসাব। কত টাকা? 50,000। কার ঘরে বসবে? বেলির ঘরে। তাহলে জবা এবং টগর ডট ডট বেলির ঘরে 50,000। ওকে স্যার? আচ্ছা, আমাদের 2 নম্বর কাজ হয়ে গেল। প্রথমটা ছিল প্রারম্ভিক মূলধন ক্রেডিটে ব্যালেন্স বিডি নামে বসালাম। দ্বিতীয়টা ছিল অতিরিক্ত মূলধন ক্রেডিটে নগদান নামে বসালাম। 3 নম্বর কাজ কি? নগদ উত্তোলনকে ডেবিটে বসাইতে হবে মূলধন হিসাবের, তাই না? কি নামে? নগদ উত্তোলন নামে। নগদ উত্তোলনকে আমরা নগদ উত্তোলন নামেই বসাবো। দেখো, প্রারম্ভিক মূলধনকে ব্যালেন্স বিডি নামে বসাচ্ছে কেন? কারণ মূলধন হিসাবের ভিতরে প্রারম্ভিক মূলধন কথাটা লেখা যাবে না। অতিরিক্ত মূলধনটাকেও নগদান হিসেবে লিখতেছে কেন? কারণ মূলধন হিসেবের ভিতরে অতিরিক্ত মূলধন কথাটা লেখা যাবে না। বুঝছো? তাই মূলধন হিসেবের ভিতরে এই মূলধন কথাগুলো লেখা যায় না। এই কারণে প্রারম্ভিক মূলধনের পরিবর্তে ব্যালেন্স বিডি লিখস, অতিরিক্ত মূলধনের জায়গায় নগদান হিসাব লিখস। খতিয়ান যেহেতু এটা। কিন্তু বলো, মূলধন হিসাবের ভিতরে নগদ উত্তোলন লিখতে কোনো সমস্যা আছে? নাই। সো নগদ উত্তোলন হবে, বাকি যা তাই হবে, শুধু ওই 2টার নাম চেঞ্জ হয়েছে। ওকে ফাইন। তাহলে আসো আমরা দেখতেছি নগদ উত্তোলন আছে না নাই? আছে। এগুলোর তারিখ আছে না? যার তারিখ নেই তার তারিখ হলো ডিসেম্বরের 31। কত স্যার? ডিসেম্বরের 31। তাহলে ডিসেম্বর 31 আমরা এখানে কি লিখব? নগদ উত্তোলন। নগদ উত্তোলন। আচ্ছা, জবা কত টাকা নগদ উত্তোলন করেছে বলো তো স্যার? 25,000। তারপরে টগর কত? 20,000। এবং বেলি কত? 15,000। ওকে, আমাদের 3 নম্বর কাজও শেষ। প্রারম্ভিক মূলধন বসানো শেষ, অতিরিক্ত মূলধন বসানো শেষ, নগদ উত্তোলন বসানো শেষ। এবার 4 নম্বর কাজ কি? 4 নম্বর কাজ হলো এই যে আবন্টনের ডেবিটে আমরা যাদেরকে বসিয়েছি তাদেরকে ধরে কোথায় বসাবো? মূলধনের ক্রেডিটে। তাহলে চলো আবন্টনের ডেবিটগুলোকে আমরা মূলধনের ক্রেডিটে নিয়ে আসি। ওকে, তবে আবন্টনের ডেবিটগুলোকে মূলধনের ক্রেডিটে আনার সময় আমাদের কি চিন্তা করতে হবে বলো তো? যে আবন্টনের ডেবিটের কোনো কিছু অংশীদার গ্রহণ করেছেন কিনা, যদি করে থাকেন সেটা আসবে না, আর না করে থাকলে সবগুলোই আসবে। তো এমন কিছু কি আছে আমাদের এই প্রশ্নে? এমন কিছু আছে আবন্টনের ডেবিটে? এমন কিছু আছে যেটা অংশীদার নিয়ে গেছে? উত্তর হলো না। দ্যাটস ওয়াই আবন্টনের ডেবিট দফাগুলো চলে আসবে। আচ্ছা, হ্যাঁ, আমি তো ক্লাস রেকর্ড হইতেছে। 200 টাকা দিবেন। বকশিস পরে বলেন যে স্যারের ক্লাসে আছে 200 টাকা দিতে হবে, স্যারের সাথে পরে কথা। ওনার নতুন বছরের বকশিস তো আমরা দিই না। হ্যাঁ, ওটা দেন, 200 টাকা দেন। বলেন স্যার অনলাইন ক্লাসেস।
আচ্ছা স্যার, তো যেটা করতেছিলাম, তো তাহলে এখন আমরা এগুলোকে এখানে বসায় ফেলি। হ্যাঁ, আচ্ছা, তবে বসানোর আগে আমরা একটা হেডলাইন দিব, সেটা কি? লাভ লোকসান আবন্টন, লাভ লোকসান আবন্টন হিসাব। ওকে, তো লাভ লোকসান আবন্টন হিসাব এখানে দেখো ডিসেম্বর 31। এই যে আবন্টনের তথ্যগুলো আমরা লাভ লোক মানে যখন মূলধনে আনি তখন আমরা প্রত্যেকটার তারিখ ইউজ করব কত? ডিসেম্বরে 31। তো এখানে ফার্স্টে কি আছে? মূলধনের সুদ। তো ডিসেম্বর 31 আমরা কি লিখব? মূলধনের সুদ। ওকে, মূলধনের সুদ। জবা কত? 20,000। ওকে, টগর কত? 15,000। ওকে, বেলি কত? 7,500। বসানো হয়ে গেল। এবার আসো ডিসেম্বর 31, এখানে কি আছে বলো তো? মুনাফার অংশ। আচ্ছা, মুনাফার অংশ। আচ্ছা, মুনাফার অংশ জবা কত বলো তো? 60,000, তাই না? টগর কত? 40,000। আর হলো বেলি কত? 20,000। বুঝতে পারছো? এবার আসো, আবন্টনের ডেবিটগুলো তো আমরা মূলধনের ক্রেডিটে বসালাম। একটা বিষয় আবন্টনের ডেবিটে বসার কথা ছিল কিন্তু আমরা বসাই নাই, সে কে যেন? বেতন। এখন বেতন মূলধনের ক্রেডিটে আসবে নাকি আসবে না? যদি আবন্টনের ডেবিটে বসে নেই, বাট মূলধনের ক্রেডিটে আসবে। তাহলে আমরা আবার লিখি ডিসেম্বর 31 বেতন। আচ্ছা বলো, বেতনটা কি সবাই পাবে? শুধুমাত্র কে পাবে? বেলি পাবে। আচ্ছা, বেতন বেলি কয় টাকা করে পাবে বলো তো? 5,000 করে পাবে। 12 মাসের জন্য কত হয়? 60,000। তাহলে বেলির ঘরে আমরা বসাচ্ছি কত? 60,000। হলো? সবাইকে কি বসানো হয়েছে? গুড। আমরা কিন্তু আবন্টনের ডেবিটে সবগুলাকে মূলধনের ক্রেডিটে বসিয়ে ফেলছি। এখন আমরা কি করব বলো তো? এখন আবন্টনের ক্রেডিটগুলোকে আমরা কোথায় বসাবো? ডেবিটে। তাহলে চলো আমরা একটা হেডলাইন দিয়ে দিই, লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব। ওকে, সেম তারিখ কত হবে? ডিসেম্বরে 31। নিট মুনাফা তো আসবে না, আসবে না। আর উত্তোলনের সুদ আসবে। তাহলে আমরা এখানে লিখি উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ। আচ্ছা, উত্তোলনের সুদ জবা কত বলো তো? 1250। টগর 1000। বেলি 750। ওকে ফাইন। এবার আসলে আমরা ব্যালেন্স করব। হ্যাঁ, আমাদের লাস্ট কাজ কি স্যার? ব্যালেন্স করা। তো আমরা কিভাবে ব্যালেন্স করি? বড় দিকটা যোগ করব এবং ব্যালেন্সটা ছোট দিকে বসাবো, তাই না? ধরো আমি জবার কথাই যদি বলি, জবার একটু দেখো ডেবিটে বেশি নাকি ক্রেডিটে বেশি? তাহলে যেহেতু ক্রেডিটে বেশি আমরা ক্রেডিটগুলো যোগ করে ফেলি। এখানে কত? 2,20,000, 60,000, তার মানে 2,80,000। কত হয়? 2,80,000। আচ্ছা, তাহলে দেখো 2,20,000, 60,000 যোগ করলে 2,80,000। আমরা 2,80,000 লিখলাম, ক্লোজ। সেম 2,80,000 আমরা ডেবিট দিক অর্থাৎ ছোট দিকে বসালাম। এবার এই যোগফল থেকে ডেবিটের আইটেমগুলো মাইনাস করে দাও। তাহলে 2,80,000 থেকে মাইনাস করে দাও 25,000, মাইনাস করে দাও 1,250 ইকুয়াল, তাহলে কত হয়? 2,53,750। এটার নাম কি স্যার? ব্যালেন্স বিডি। এই না না না, সিডি। তুমি ঠিক বলছি, ব্যালেন্স সিডি। ওকে, একদম সেম ভাবে এখন টগরেরটা করো। তাহলে এখানে কত? 1,50,000 আর 40 কত? 1,90,000 আর 10 2,05,000। 2,05,000। সেম এটা এখানেও বসবে 2,05,000। এবার 2,05,000 থেকে আমরা মাইনাস করব, তাই না? -20,000 -1,000 ইকুয়াল 1,00,000
84,000, 1,84,000। আবার দেখো আমরা যদি ক্রেডিটের দেখি, আচ্ছা বেলের কত হয়, 5 কত, মানে 1,80,000, 87,500, 1,87,500। সেম আমরা এখানে বসাই 1,87,500 ক্লোজ। এই 1,87,500 এখান থেকে আমরা মাইনাস করব কত, 15,000, মাইনাস করে দিব কত, 750। তাহলে কত হয়, 1,71,750। ওকে, আমরা ব্যালেন্স শিটে পেয়ে গেলাম। আর ব্যালেন্স শিটের তারিখ কত হবে, ডিসেম্বরের 31। ব্যালেন্স বিডি হয় জানুয়ারির 1, বাট ব্যালেন্স সিডি হয় কত, ডিসেম্বরের 31, অর্থাৎ হিসাবকালের শেষ দিন। আর এটা কি হিসাবকালের প্রথম দিন। স্যার তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে স্যার।